আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। আমি তোমাদের স্যার চলে আসলাম তোমাদের মাঝে আবারও তোমাদের বিজ্ঞানের ক্লাস নেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো তোমরা বলো সবার কি অবস্থা? আমি একটু তোমাদের পিপিটিটা বের করে ফেলতেছি তার ভিতরে। তো এই যে বের করে ফেললাম, আমার ক্লাস বোর্ড রেডি। ঠিক আছে, তো তোমরা সবাই কি আমার কথা শুনতে পারতেছো নাকি এবং আমাকে দেখতে পারতেছো নাকি? আমাকে একটু জানাও। আচ্ছা, তো চলো আমরা তোমাদের ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তো দেখো আমাদের আজকে কি সংবেদী অঙ্গ, তাই না? সংবেদী অঙ্গ বলতে কি বোঝায় আমি যদি বলি, যে অঙ্গগুলো দ্বারা আমরা পারিপার্শ্বিক অবস্থা বুঝতে পারি সেগুলোকে আমরা বলি সংবেদী অঙ্গ। যে অঙ্গগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি, চারিপাশের অবস্থা বুঝতে পারি, সেগুলোকে বলা হয় আমাদের কি সংবেদী অঙ্গ। দেখো আমি যদি আরো বিস্তারিত তোমাদের একটু বলি, এই যেমন ধরো চোখ আছে, তাই না? চোখ আছে, কান আছে, জিহ্বা আছে, নাক আছে এবং ত্বক আছে। তোমরা যদি দেখো চোখ দ্বারা আমরা কি করি, বাহিরের জিনিসগুলো দেখি, কান দ্বারা আমরা বাহিরের জিনিসগুলো শুনি, জিহ্বা দ্বারা আমরা বাহিরের কি করি, স্বাদ গ্রহণ করে থাকি। এছাড়াও আছে নাক, আমরা বাহিরের সুগন্ধ দুর্গন্ধ শুনে থাকি, এবং ত্বক দ্বারা আমরা অনুভূতি পেয়ে থাকি, তাই না? মানে এই সবগুলা অঙ্গই কিন্তু আমাদের কি করে, তোমার বাহিরের অবস্থা সম্পর্কে আমাদের মস্তিষ্ককে জানায়। আমি তোমাদের একটু সংজ্ঞাটা বলি, যেসব অঙ্গ দিয়ে আমরা চারিপাশের জগৎ অনুভব করতে পারি, যেসব আচ্ছা দেখো, যেসব অঙ্গ দিয়ে আমরা চারপাশের জগৎ অনুভব করতে পারি, যেমন দেখা, শোনা, স্বাদ, গন্ধ এবং স্পর্শের অনুভূতি লাভ করি, সেগুলোকে সংবেদী অঙ্গ অঙ্গ বা ইন্দ্রিয় বলা হয়। ইন্দ্রিয় মানেও কি অঙ্গ, তাই না? তাহলে আমরা কি বুঝলাম বাচ্চারা, যে সংবেদী অঙ্গ বলতে কি বোঝায়? যেসব অঙ্গ দিয়ে আমরা সাধারণত বাহিরের অনুভূতি বুঝতে পারি, বা বাহিরের ভারসাম্য বা বাহিরের পরিবেশ সম্পর্কে জানতে পারি, তাদেরকে বলা হয় কি, তাদের বলা হয় সংবেদী অঙ্গ। তাদেরকে কি বলা হয়ে থাকে? সংবেদী অঙ্গ, তাই না? তো তোমরা সংবেদী অঙ্গ কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সবাই কি সংবেদী অঙ্গ বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে শরীফুল বাবু তুমি পরিবেশের সময় চলে এসো, এখন না আসলেও হবে, নো প্রবলেম। ওকে, ঠিক আছে, বুঝেছি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে তোমাদের বিজ্ঞান ক্লাস হবে। বিজ্ঞান ক্লাসে 3টা অধ্যায় হবে, সংবেদী অঙ্গ হবে, পরিবেশের ভারসাম্য হবে এবং পদার্থের অবস্থা যে গুলো আছে সেগুলো হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন তোমাদের মনে করো যে পরবর্তীতে যাই। তো দেখো এই যে আমাদের দেহ আছে, তাই না? মানুষের যে দেহটা আছে, এই দেহ মনে করো যে খুবই অদ্ভুত একটা যন্ত্র, তাই না? প্রতি অংশ নিজে নিজে কাজ করে, যেমন চোখ দেখে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, মস্তিষ্ক কি করে, ডিসিশন নেয়। ধরতে পারো আমাদের শরীরের প্রত্যেকটার জন্য আলাদা একটা বিভাগ রয়েছে। তোমাদের এই অধ্যায়ে সবচাইতে যে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের চোখ। সেটা কি? আমাদের চোখ। আচ্ছা, এটা একটু মনে রাখবা, এই যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কটা কি? মস্তিষ্ক হলো আমাদের চালক যন্ত্র, যেটা আমাদের দেহকে কি করে, আমাদের দেহকে পরিচালনা করে। দেহকে কি করে? পরিচালনা করে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমি তোমাদের আজকে যে টপিকগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আবার পড়িয়ে দিব, এবং ওই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো বলে দিব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কমেন্ট দেখতে পারতেছি আমি। আরোয়া, সায়েন্সের ক্লাস এই উইকটাই হবে, এই উইকের ভেতর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের সায়েন্সের ক্লাস। ঠিক আছে, তো মস্তিষ্ক আশা করি মানে খুবই সহজ জিনিস, যেটা আমাদের শরীরকে চালনা করে। এটা হলো আমাদের মস্তিষ্ক। সাধারণত মস্তিষ্ক গুলো আমাদের কি দ্বারা চালনা করে? তোমার আহ বৈদ্যুতিক সংকেত দ্বারা মনে করো যে আমাদের শরীরকে চালনা করে থাকে। কি সংকেত? বৈদ্যুতিক সংকেত। ঠিক আছে, তো মনে রাখবা মস্তিষ্ক বৈদ্যুতিক সংকেত কি করে? প্রেরণ করে। পুরো শরীরে বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে, যার মাধ্যমে আমাদের শরীর চালনা হয়। কিন্তু এই বৈদ্যুতিক সংকেতের মানে বৈদ্যুতিকের যে পরিমাপ আছে সেটা কিন্তু খুবই কম। সেটা কি? খুবই কম। ঠিক আছে, তো দেখো সব ইন্দ্রিয় থেকে তথ্য সংগ্রহ করে এই মস্তিষ্ক, এবং সেইভাবে কি করে? চালনা করে। ওকে, তো আমি একটু লিখে দিই, তোমাদের ব্যাপারটা সহজভাবে লিখে দিই, তাহলে ভালোভাবে বুঝবা।
ঠিক আছে। এই যে মস্তিষ্কটা আছে, এটা বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে কি তথ্য আদান প্রদান করার জন্য, এবং এই বৈদ্যুতিক যে সংকেতটা থাকে সেটার মানে বৈদ্যুতিক যে সংকেত থাকে সেটার কিন্তু ভোল্টেজ খুবই কম পরিমাণ হয়। ওকে, তো এই পর্যন্ত আশা করি তোমরা সবাই ক্লিয়ার, তাই না? তো চলো আমরা এখন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আশা করি লিখে নিয়েছো তোমরা সবাই, মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে থাকে। ঠিক আছে, আচ্ছা। ওকে, শিওর, অবশ্যই যাদের এই অধ্যায়টা নেই তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তীতে যাই। আমরা দেখলাম মস্তিষ্ক সম্পর্কে জানলাম, এখন আসো চোখ। চোখ যা দ্বারা আমরা এই সুন্দর পৃথিবীটা আমরা দেখতে পাই, তাই না? এই চোখের মানে চোখ সম্পর্কে যদি তোমাদের পড়াতে চাই পুরো বিস্তারিত, বলতে পারো এই চোখ নিয়ে আমার পুরো ক্লাস চলে যাবে, মানে 2-3 ঘন্টা এই চোখ নিয়ে আলাপ আলোচনা করা যাবে, এত বিশাল এই চোখ। যেহেতু তোমরা বাচ্চা, তাই তোমাদের বাচ্চা কাচ্চা রিলেটেড ছোট ছোট জিনিসই দেওয়া আছে, তো আমরা ছোট ছোট জিনিসই আলাপ করব। ঠিক আছে, তো দেখো চোখের সর্বপ্রথম যে অংশটা থাকে সেটা হলো চোখের পর্দা, মানে এই যে আমাদের পাপড়ি, মানে চোখের একদম বাহিরের যে অংশ, তাই না? এটা কি চোখের একদম বাহিরের অংশ, যেটাকে আমরা বলি কি চোখের পাতা। চোখের বাহিরের যে অংশটা থাকে সেটা হলো আমাদের চোখের পাতা, যেটা আমাদের কি করে ধূলিকণা থেকে আমাদের চোখকে রক্ষা করে থাকে, যেটা আমাদের ধূলিকণা থেকে কি কি থাকে চোখকে রক্ষা করে থাকে। দেখো আমি এখানে চিত্র আছে, সুন্দর একটা চিত্র। তো চোখের পাতা যেটা বললাম এটা হলো চোখের বাহিরের অংশ, যেটা আমাদের কি থাকে ধূলিকণা থেকে রক্ষা করে থাকে। এটা খুবই সিম্পল একটা জিনিস। তো দেখো পরবর্তী থেকে আসবে আমাদের খেলা, তারপরে আসে আমাদের কি চোখের পাতার পরে আসে হলো আমাদের কনজাংটিভা। কি আসে? কনজাংটিভা। ঠিক আছে, তাহলে কনজাংটিভাটা কি? আমরা এই যে আমি একটু তোমাদের বলি, আমরা চোখ খুললেই, আমি এখানে লিখে দেই কনজাংটিভা। ঠিক আছে, আমরা চোখ খুললেই যে উপরে যে একটা পর্দা দেখতে পাই, পাতলা পর্দা, সেটা হলো আমাদের কনজাংটিভা। ঠিক আছে, দেখো আমি তোমাদের যদি এটা আশা করি লিখেছো তোমরা, এই যে দেখো এখানে যদি তোমরা একটু খেয়াল করো বাচ্চারা, একটু খেয়াল করো, এই যে বাহিরের একটা পর্দা দেখতেছো না, বাহিরের একটা পর্দা, এই যে সম্পূর্ণ বাহিরের যে একটা পর্দা আছে, এটা হলো আমাদের কি কনজাংটিভা। ঠিক আছে, এটা কি আমাদের কনজাংটিভা। কনজাংটিভা। ওকে, আমাদের চোখের বাহিরের যে অংশটা আছে সেটা কি আমাদের কনজাংটিভা, মানে এই যে সাদা যে অংশটা দেখতেছো না, বাহিরের পাতলা পর্দা থাকে, একদম পাতলা, এটা হলো আমাদের কনজাংটিভা। কনজাংটিভা বুঝতে পেরেছো? আমাকে একটু বল, তোমরা কি কনজাংটিভা বুঝতে পেরেছো? এই পর্যন্ত ক্লিয়ার তোমরা? বলো। ওকে, ঠিক আছে, বড় করে লিখতেছি। ওকে, তো কনজাংটিভা ক্লিয়ার তোমরা আশা করি। আচ্ছা, তো আমরা কনজাংটিভাটা দেখলাম, তাই না? তো আমরা কনজাংটিভা দেখলাম, এখন আসো আমরা অক্ষিগোলক সম্পর্কে জানি। এই যে তোমরা যদি খেয়াল করো একটু, সবাই সবাই যদি একটু খেয়াল করো, এই যে আমাদের চোখ আছে, তাই না? এই যে আমাদের চোখটা আছে, চোখের ভেতরে দেখবা একটা গোলাকার বলের মতন, এই সম্পূর্ণটুকু অংশটাই হলো অক্ষিগোলক। চোখের ভেতরে যে সম্পূর্ণটুকু অংশ থাকে, মানে পুরো বলের মতন যে একটা অংশ থাকে, সেটা কি আমাদের অক্ষিগোলক। ঠিক আছে, চোখের ভেতর বলের মতন যে অংশটা থাকে সেটা আমাদের কি অক্ষিগোলক। আচ্ছা, ওকে, আমরা প্রায় প্রায় এবার দেখেন একটা এটা ব্যবহার করা হয় কি ব্যাকটেরিয়া মারার, যেটা ব্যাকটেরিয়াকে মারার জন্য করা হয়।
বলের মতন যে অংশ থাকে তাকে কি বলা হয়? অক্ষিগোলক। ঠিক আছে বাচ্চারা, তাকে কি বলা হয়? অক্ষিগোলক। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষার খাতায় চিত্র আঁকবা, ঠিক আছে? চোখের চিত্র এঁকে সেটা লিখবা। মানে তোমাদের এরকম ভাবে আসতে পারে যে চোখের এই অঙ্গাণুটা এই কাজটা করে থাকে, বা সম্পূর্ণ চোখের চিত্র আঁকো, এরকম কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো দেখো আমরা চোখের এই যে আমাদের সম্পূর্ণটুক অঙ্গ আছে, মানে এই যে গোলাকার যে ভিতরে সম্পূর্ণটুক অংশ আছে, এটা কি? এটা আমাদের হলো অক্ষি গোলক। ঠিক আছে, এটি গোলাকার বলের মতন অঙ্গ। গোলকটি 3টি স্তর নিয়ে গঠিত। এই গোলকের কয়টি স্তর আছে? 3টি স্তর রয়েছে। সবচেয়ে বাহিরের স্তর হলো স্ক্লেরা। সবচেয়ে বাহিরের স্তরটা কি? এই যে তোমরা দেখতে পারতেছো একটা সাদা স্তর আছে, এই যে মোটা সাদা স্তর, এটা হলো আমাদের স্ক্লেরা। এটা কি? স্ক্লেরা। স্ক্লেরা, ওকে। এই যে সাদা স্তরটা আছে দেখতে পারতেছো সবাই, মোটা সাদা স্তর যে রয়েছে। আচ্ছা, এখানে কালো কালি লিখলে ভালো হবে, তোমাদের কালো দিয়ে লিখি তাহলে বুঝতে পারবা খুব সুন্দরভাবে যে এই যে মোটা স্তর রয়েছে, মানে এই যে সাদা অংশটা দেখতে পারতেছো, এই যে সাদা অংশ, এটা হলো আমাদের কি? স্ক্লেরা। ঠিক আছে, এটা কি? আমাদের স্ক্লেরা। স্ক্লেরা এটা একটু মোটা স্তর, এবং এটা সাধারণত চোখের আকৃতি প্রদান করে থাকে। প্লাস এই যেন মানে আলো যে আছে সেটা যেন চোখের ভেতর না ঢুকতে পারে যে কোনো অঙ্গ দ্বারা, সেটা খেয়াল রাখে এই স্ক্লেরা। মানে এই স্ক্লেরার ভেতর দিয়ে কি ঢুকতে পারে না? আলো প্রবেশ করতে পারে না। ঠিক আছে, স্ক্লেরার ভেতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না। পারে না, ঠিক আছে, আলো প্রবেশ করতে পারে না। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? বলো, তোমাদের কমেন্ট গুলো আমি নিচ্ছি। জুনায়েদ, আচ্ছা, কনজাংটিভা আর একটু বুঝান, ওকে বুঝাচ্ছি। ওকে বাড়ি, প্রবলেম নাই, নো প্রবলেম। ওকে, অনেকে কমেন্ট করেছো। হ্যালো আব্দুল্লাহ, নো স্যার। ওকে আব্দুল্লাহ, আচ্ছা। দেখো, কেউ কেউ বলতেছো যে আর একটু বুঝান স্যার। আচ্ছা, আমি আর একবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, খুবই সিম্পল জিনিস। আমাদের এই যে কনজাংটিভাটা আছে, কনজাংটিভা হলো তোমার এই যে সম্পূর্ণটুক তোমার বাহিরের যে পর্দাটা দেখতেছো, তাই না? বাহিরের যে পর্দা, মানে এই যে স্তরটা, এটা হলো আমাদের কনজাংটিভা। মানে আমরা চোখ খুললে, তোমরা যখন চোখ খোলো দেখবা চোখের সামনে একটা পাতলা পর্দা আছে। তোমরা একটু আয়নাতে খেয়াল করবা, চোখের সামনে একটা পাতলা কি আছে? পর্দা আছে। এটা কি? এটা হলো আমাদের কনজাংটিভা। ঠিক আছে, এটা কি? এটা হলো আমাদের কনজাংটিভা। মানে এই যে বাহিরের যে স্তর একদম, সেটা হলো আমাদের কনজাংটিভা। আর বাচ্চারা কিছু মনে করো না, আমার লেখা মাশাআল্লাহ খুবই ভালো, বুঝছো? তাই একটু কষ্ট করে বুঝে নিও। আমি চেষ্টা করি লেখাটা ভালো করার, বাট একটু খারাপই বটে আমার লেখা। কনজাংটিভা, ঠিক আছে, বাইরের যে স্তরটা থাকে সেটা হলো কনজাংটিভা। ওকে, এখন দেখো, এখন থাকলো কি? এই যে কনজাংটিভাটা আছে, তাই না? আমাদের কনজাংটিভা গেল, এখন আসো অক্ষিগোলক। এই যে ভেতরে যে সম্পূর্ণ গোলাকার যে অংশ, এই যে সম্পূর্ণ দেখতে পারতেছো, আমি তোমাদের দেখাই। এই দেখো, সম্পূর্ণ যে বাইরের গোলাকার যে অংশটা, এই যে সম্পূর্ণ বাহিরের যে গোলাকার অংশটা, এটা হলো আমাদের অক্ষিগোলক। এটা কি বাচ্চারা? এটা হলো আমাদের অক্ষিগোলক। ঠিক আছে, এটা কি? আমাদের অক্ষিগোলক। এবং এই অক্ষিগোলকের সবচাইতে উপরের স্তর যে থাকে সেটা হলো আমাদের স্ক্লেরা। মানে এই যে মোটা স্তরটা দেখতে পাচ্ছ সাদা সাদা, এটা আমি যদি অন্য কালি দিয়ে একটু করে দেই তাহলে আরো ভালো হয়।
আচ্ছা, এই যে আমাদের অংশ আছে, এইটা কি, এটা হলো আমাদের কনজাংটিভা, আই এম সরি, স্ক্লেরা। মানে এই যে মোটা পুরো অঞ্চলটা আছে, এটা কি, এটা হলো স্ক্লেরা। এটা সাধারণত আমাদের কি করতে দেয় না, আলো ঢুকতে দেয় না। এটা আমাদের কি করতে দেয় না বাচ্চারা, আলো ঢুকতে দেয় না। তো এখন কি আর কারো কোনো সমস্যা আছে বলো? এখন কি বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝাইলাম। স্ক্লেরা গেল আমাদের, চোখের পাতা বুঝলাম, কনজাংটিভা বুঝলাম, অক্ষিগোলক বুঝলাম, স্ক্লেরা গেল। এখন আমরা শিখবো রেটিনা, তাই না? রেটিনা কি, এটা আমরা আসতেছি, দেখো। এ পর্যন্ত কি ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার স্যার, ওকে, নো প্রবলেম স্যার, ওকে, ভেরি গুড, ইয়েস স্যার, বুঝেছি, ওকে। আচ্ছা, দেখো, তাহলে আমরা মোটামুটি তোমাদের স্কেলেরা গেল। এখন আসো কোরোয়েডটা কি। কোরোয়েডটা বোঝার জন্য আমি তোমাদের একটু পরের স্লাইডে নিয়ে যাই। কোরোয়েড হলো স্ক্লেরার ঠিক নিচের স্তর। কোরোয়েড কি, স্ক্লেরার ঠিক নিচের স্তরটাই হলো কোরোয়েড। দেখো, এই যে আমাদের কোরোয়েড, এটা কি আমাদের স্ক্লেরা ছিল, তাই না? এই যে এই সাদা অংশটা ছিল আমাদের স্ক্লেরা, এবং এই সাদা অংশটা ঠিক পরেই হলো আমাদের এই যে একটা স্তর রয়েছে, এটা হলো আমাদের কোরোয়েড। এটা কি, এটা হলো আমাদের কোরোয়েড, ঠিক আছে? এটা কি বাচ্চারা, এটা হলো আমাদের কোরোয়েড। এখানে কোরবেট লেখা আছে, এটা হবে কোরোয়েড, ঠিক আছে? এটা কি, কোরোয়েড মানে আমাদের চোখের ঠিক নিচের অংশটা হলো আমাদের কি, মানে স্কেলেরার ঠিক নিচের অংশটা হলো আমাদের কোরোয়েড। ওকে, এই কোরোয়েডে সাধারণত তোমার আমাদের কি থাকে, বিভিন্ন ধরনের ওটা কি বলা হয়, রক্ত যে চলাচল করে, শিরা, ধমনী, এগুলা থাকে। ওকে, আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, ভেরি গুড, জুনায়েদ ইসলাম, জি স্যার, ওকে। আচ্ছা, তো দেখো আমরা বুঝতে পারলাম যে আমাদের স্ক্লেরা সম্পর্কে আমরা জানলাম, যেটা বাহিরের স্তর, যেটা আলো প্রবেশ করতে দেয় না। তারপর আছে আমরা কোরোয়েড সম্পর্কে জানলাম। এখন আসো রেটিনা। রেটিনাটা কি? রেটিনা হলো এই যে তোমরা কি দেখতে পাচ্ছো, ভালোভাবে একটু খেয়াল করো বাচ্চারা। এই যে আমাদের স্ক্লেরা আছে, এর উপরে একটা স্বচ্ছ অংশ থাকে। এর উপরে কি থাকে, একটা স্বচ্ছ অংশ থাকে যেখান দিয়ে আলো প্রবেশ করে। এটা হলো আমাদের রেটিনা। এটা কি, এটা হলো আমাদের রেটিনা। এটা কি, এটা হলো আমাদের এই রেটিনা, ঠিক আছে? এখান দিয়ে কি প্রবেশ করে, আলো প্রবেশ করে। এখান দিয়ে সাধারণত আমাদের আলো প্রবেশ করে, আলো প্রবেশ করে, কি করে, আলো প্রবেশ করে, ঠিক আছে? তো এ পর্যন্ত ক্লিয়ার সবার? বলো, রেটিনা বুঝতে পেরেছো? রেটিনা কি বুঝতে পেরেছো? এই যে আমাদের চোখের যে মানে স্বচ্ছ অংশটা যে আছে, ঠিক আছে, আমার স্কেলারের উপরে ঠিক স্বচ্ছ একটা অংশ আছে যেখান দিয়ে আমাদের কি প্রবেশ করে, আলো প্রবেশ করে, সেটা হলো আমাদের রেটিনা। ওকে, জি স্যার, ওকে, ভেরি গুড বাচ্চারা, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, তো দেখো আমরা মোটামুটি স্ক্লেরা শিখলাম, কোরোয়েড দেখলাম, রেটিনা দেখলাম। এখন চলো আমরা পরবর্তী কি আছে আমাদের দেখি, সেটা হলো আইরিশ। আইরিশটা কি দেখো, কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে, একে আইরিশ বলে। মানে আমাদের এই যে আমরা কর্নিয়া দেখলাম না, কর্নিয়া ছিল এই যে এটা, এটা কি ছিল আমাদের কর্নিয়া, তাই না? এবং এর পেছনেই আমাদের এই যে কালো একটা অংশ রয়েছে, ঠিক আছে? এই যে কালো একটা অংশ রয়েছে, সরি, এই যে কালো একটা অংশ রয়েছে, এটাকে বলা হয় কি, আইরিশ। এটাকে কি বলা হয় বাচ্চারা? এটাকে বলা হয়ে থাকে আইরিশ। দেখো, এই আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে। তোমরা যদি খেয়াল করো, কোন সময় আয়না দেখো, আইরিশ মানে যে কালো যে বস্তুটা দেখো, আমাদের চোখের মনিও বলে থাকি আমরা, এই কালো বস্তুর মাঝখানে কিন্তু একটা ছোট্ট কি থাকে, ছিদ্র থাকে। ছোট্ট কি থাকে, ছিদ্র থাকে, যেটাকে বলা হয় কি, পিউপিল। মানে তোমরা ধরো এখানে একটা ছিদ্র আছে, এই যে ধরো এখানে কি আছে, মাঝখানে একটা ছিদ্র আছে, এটাকে বলা হয় পিউপিল। এটা কি বলা হয়ে থাকে, পিউপিল।
পিউপিল, এটাকে কি বলা হয় বাচ্চারা? পিউপিল বলা হয়ে থাকে, ঠিক আছে। আইরিশ পেশি দিয়ে তৈরি। এই আইরিশটা কি দ্বারা তৈরি? পেশি দিয়ে তৈরি। পেশি দ্বারা তৈরি হওয়ার ফলে কি হয়েছে, এটা খুব সহজেই সংকুচিত এবং প্রসারিত হতে পারে। এটা খুব সহজে কি হতে পারে? সংকুচিত এবং প্রসারিত হইতে পারে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বলে দিই তোমাদের। দেখো, এই জিনিসটা একটু বোঝার আছে। এই যে আইরিশ আছে, কারো কোনো কোশ্চেন আছে? ফিরোজ, নো কোশ্চেন, ওকে। আচ্ছা, খেয়াল করো একটু। এই যে আমাদের আইরিশ আছে, তাই না? মানে কোনটা পড়াচ্ছিলাম তোমাদের জন্য, ভুলে গেলাম। ও, আইরিশের পেশিগুলো, তাই না? এই যে আমাদের আইরিশ রয়েছে, মানে এই যে আমাদের যে সাদা অংশ থাকে, ঠিক আছে, এই যে আইরিশের যে অংশটা রয়েছে, সরি আমি একটা মিস্টেক করেছি, কর্নিয়া দেখিয়ে দিয়েছিলাম তোমাদের। মানে এখানে কি থাকে, এখানে, সরি, এই যে এখানে। আচ্ছা, একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, আইরিশ কিন্তু এই অংশটা কি, এটা হলো আইরিশ, তাই না? এবং এখানে কি থাকে, এখানে একটা কি থাকে, ছোট গোলাকার থাকে, ছিদ্র থাকে, যেটাকে বলা হয় আমাদের পিউপিল। যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে? পিউপিল। ওকে। এবং এই পিউপিলের এই যে আইরিশটা থাকে, সেটা সম্পূর্ণ কি একটা পেশি দ্বারা তৈরি। মানে এই পেশি কি, পেশি মানে অনেকগুলো কোষ মিলে একটা পেশি তৈরি হয়। এবং এই পেশি যে আছে বাচ্চারা, এই পেশিটা খুব সহজে কি হতে পারে? সংকুচিত এবং প্রসারিত হইতে পারে। ঠিক আছে, কি হতে পারে? সংকুচিত এবং প্রসারিত হতে পারে। আলো বেশি থাকলে, এই যে আইরিশ আছে, মানে আমাদের চোখের যে যে দেখাইলাম তোমাদের আর কি, ওই যে আইরিশটা আছে, তাই না? যখন আলো বেশি থাকে, এটা কি থাকে, আলো যখন বেশি থাকে তখন এটা সংকুচিত থাকে। আইরিশের পেশি আলো বেশি থাকলে সংকুচিত থাকে। সংকুচিত থাকে, ঠিক আছে। আলো যখন বেশি থাকে তখন পেশিগুলো কি থাকে? সংকুচিত থাকে। এবং আলো যখন কম থাকে, কোনটা পড়াচ্ছিলাম তোমাদের জন্য, ভুলে গেলাম। ও, আইরিশের পেশিগুলো, তাই না? এই যে আমাদের আইরিশ রয়েছে, মানে এই যে আমাদের যে সাদা অংশ থাকে, ঠিক আছে, এই যে আইরিশের যে অংশটা রয়েছে, সরি আমি একটা মিস্টেক করেছি, কর্নিয়া দেখিয়ে দিয়েছিলাম তোমাদের। মানে এখানে কি থাকে, এখানে, সরি, এই যে এখানে। আচ্ছা, একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, আইরিশ কিন্তু এই অংশটা কি, এটা হলো আইরিশ, তাই না? এবং এখানে কি থাকে, এখানে একটা কি থাকে, ছোট গোলাকার থাকে, ছিদ্র থাকে, যেটাকে বলা হয় আমাদের পিউপিল। যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে? পিউপিল। ওকে। এবং এই পিউপিলের এই যে আইরিশটা থাকে, সেটা সম্পূর্ণ কি একটা পেশি দ্বারা তৈরি। মানে এই পেশি কি, পেশি মানে অনেকগুলো কোষ মিলে একটা পেশি তৈরি হয়। এবং এই পেশি যে আছে বাচ্চারা, এই পেশিটা খুব সহজে কি হতে পারে? সংকুচিত এবং প্রসারিত হইতে পারে। ঠিক আছে, কি হতে পারে? সংকুচিত এবং প্রসারিত হতে পারে। আইরিশ, এটা একটু লিখে নিও তোমরা। আইরিশের পেশি আলো বেশি থাকলে, এই যে আইরিশ আছে, মানে আমাদের চোখের যে যে দেখাইলাম তোমাদের আর কি, ওই যে আইরিশটা আছে, তাই না? যখন আলো বেশি থাকে, এটা কি থাকে, আলো যখন বেশি থাকে তখন এটা সংকুচিত থাকে। আইরিশের পেশি আলো বেশি থাকলে সংকুচিত থাকে।
সংকুচিত থাকে, ঠিক আছে। আলো যখন বেশি থাকে তখন পেশিগুলো কি থাকে, সংকুচিত থাকে, এবং আলো যখন কম থাকে তখন পেশিগুলো কি থাকে, প্রসারিত থাকে, ঠিক আছে। আলো কম, আমি একটু শর্টকাটে লিখে দিলাম, আলো কম থাকলে কি থাকে, পেশি প্রসারিত থাকে। কোনটা পড়াচ্ছিলাম তোমাদের জন্য ভুলে গেলাম। ও, আইরিশের পেশিগুলো, তাই না। এই যে আমাদের আইরিশ রয়েছে, মানে এই যে আমাদের যে সাদা অংশ থাকে, ঠিক আছে, এই যে আইরিশের যে অংশটা রয়েছে, আইরিশের যে অংশটা রয়েছে, সরি আমি একটা মিস্টেক করেছি, কর্নিয়া দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, মানে এখানে কি থাকে, এখানে সরি, এই যে এখানে, আচ্ছা একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, আইরিশ কিন্তু এই অংশটা কি, এটা হলো আইরিশ, তাই না। এবং এখানে কি থাকে, এখানে একটা কি থাকে, ছোট গোলাকার থাকে, ছিদ্র থাকে, যেটাকে বলা হয় আমাদের পিউপিল, যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে, পিউপিল। ওকে, এবং এই পিউপিলের এই যে আইরিশটা থাকে সেটা সম্পূর্ণ কি একটা পেশি দ্বারা তৈরি, মানে এই পেশি কি, পেশি মানে অনেকগুলো কোষ মিলে একটা পেশি তৈরি হয়, এবং এই পেশি যে আছে বাচ্চারা, এই পেশিটা খুব সহজে কি হতে পারে, সংকুচিত এবং প্রসারিত হইতে পারে, ঠিক আছে, কি হতে পারে, সংকুচিত এবং প্রসারিত হতে পারে। আইরিশ, এটা একটু লিখে নিও তোমরা, আইরিশের পেশি আলো বেশি থাকলে, এই যে আইরিশ আছে মানে আমাদের চোখের যে দেখাইলাম তোমাদের আর কি, ওই যে আইরিশটা আছে, তাই না, যখন আলো বেশি থাকে এটা কি থাকে, আলো যখন বেশি থাকে তখন এটা সংকুচিত থাকে। আইরিশের পেশি আলো বেশি থাকলে সংকুচিত থাকে। সংকুচিত থাকে, ঠিক আছে। আলো যখন বেশি থাকে তখন পেশিগুলো কি থাকে, সংকুচিত থাকে, এবং আলো যখন কম থাকে তখন পেশিগুলো কি থাকে, প্রসারিত থাকে, ঠিক আছে। আলো কম, আমি একটু শর্টকাটে লিখে দিলাম, আলো কম থাকলে কি থাকে, পেশি প্রসারিত থাকে। প্রসারিত থাকে। ওকে, ক্লিয়ার সবাই? এই পর্যন্ত কি বুঝতে পেরেছো, বলো, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? না না, আইরিশ চোখের মনি না, আইরিশ তোমার উপরের অংশ, ঠিক আছে। এই পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো দেখো, আইরিশ বুঝলাম আমরা, আইরিশ কি, এই যে উপরের যে অংশটা থাকে সেটা হলো আইরিশ। এখন দেখো, আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বা বড় হতে পারে, এর ফলে আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করে। এই যে রেটিনাটা কি, রেটিনায় আসতেছি, দেখো আমরা আইরিশটা শেষ করলাম, এখন আসো লেন্স, ঠিক আছে। এখন আসবো কি আমরা, লেন্স। লেন্সটা কি, লেন্স হলো পিউপিলের পেছনে একটি উত্তল লেন্স থাকে। এই যে আমাদের চোখের যে মনিটা আছে, তাই না, এই চোখের মনির মানে এই যে আইরিসের নিচে থাকে কি, আমাদের ছোট্ট যে ছিদ্রটা থাকে, এই ছিদ্রর পেছনে থাকে একটা লেন্স, কি থাকে, লেন্স থাকে। আচ্ছা, একটু কমেন্ট দেখছি তোমাদের, ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। দেখো, এই যে লেন্স আছে, তাই না, এই যে তোমরা দেখতে পারতেছো লেন্স, লেন্সটা কি, এটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলতে চাই। তার আগে আমি একটু তোমাদের একটু এই জিনিসটার ব্যাখ্যা আমি একটু দিয়ে দেই, মানে এখানে কি বলেছে এটা একটু বলে দেই। দেখো, পিউপিলের
পিউপিলের পেছনে একটি দ্বি উত্তল লেন্স থাকে। পিউপিল মানে কি, এই যে এখানে কি থাকে, ছোট্ট একটা ছিদ্র থাকে বললাম না, এই ছিদ্রের পেছনে কি থাকে, এই যে এটা হলো একটা কি উত্তল লেন্স। এটা কি উত্তল লেন্স। এখন লেন্স কি আর উত্তল লেন্সটাই কি, এটা আমি একটু আসতেছি, একটু ওয়েট, ঠিক আছে। তো লেন্সটির মাঝখানে দুই দিক উঁচু আর আগাটা সরু থাকে। লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। এই পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে। এদের সংকোচন ও প্রসারণের দরকারের মতো লেন্সের আকৃতির পরিবর্তন করতে পারে। আচ্ছা দেখো, সোজা কথা, এই যে আমাদের লেন্স আছে তাই না, এটা পেশি দ্বারা আটকানো থাকে। কি পেশি দ্বারা আক্রান্ত থাকে, মানে সরি, পেশি দ্বারা আটকানো থাকে, আক্রান্ত না, সরি, পেশি দ্বারা আটকানো থাকে। এই পেশিগুলোকে বলা হয় তোমার সিলিয়ারি পেশি। এই যে এই পেশিগুলো থাকে সেটাকে বলা হয় কি সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি, ঠিক আছে। এটাকে কি বলা হয়ে থাকে, সিলিয়ারি পেশি। ওকে, এবং এই যে সিলিয়ারি পেশিটা আছে তাই না, এটা চোখের মানে যখন যেদিক তাকানো দরকার সেটা অনুযায়ী এটা কি করে থাকে, সংকুচিত বা প্রসারিত হতে পারে। এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার। এখন দেখো এই লেন্সটার আসলে কাজটা কি, তাই না, এই যে লেন্সটা আছে, লেন্সটাই বা কি, বা দ্বি উত্তল লেন্সটাই কি, এই জিনিসটা আমি একটু তোমাদের সাথে কথা বলি। চলো দেখো, সর্বপ্রথম আসি লেন্স। লেন্স কি, লেন্স দেখো, লেন্স, লেন্স হলো একটা স্বচ্ছ মাধ্যম। লেন্স কি, একটা স্বচ্ছ মাধ্যম যেটা আলোগুলোকে কি করে, আলোগুলোকে মনে করো যে একটু বাঁকিয়ে দেয়, ঠিক আছে, আলোগুলোকে কি করে, একটু অপসারিত হতে সাহায্য করে। অপসারণ মানে কি, অপসারণ বলতে বোঝায় আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন প্রবেশ করে তখন আলো একটু বাঁকা হয়ে যায়, যেটাকে কি বলা হয়, অপসরণ। যেটাকে কি বলা হয়, অপসরণ। আমি যদি আরো সহজ করে বলি তাহলে লেন্স হলো একটি স্বচ্ছ মাধ্যম, একটি স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মানে কাচের মতন আর কি, স্বচ্ছ মাধ্যম, মাধ্যম যা আলোকে ভাঙতে সাহায্য করে। ভাঙতে কি করে, একটি স্বচ্ছ মাধ্যম যা আলোকে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। এখন ভাঙা মানে কি, ভাঙা বলতে বোঝায় প্রতিসারণ। মানে আলোগুলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, এটা তোমাদের আগের একটা ক্লাসে পড়িয়েছিলাম যে আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় কি করে, কিছুটা বাঁকা হয়ে যায়, যেটাকে বলা হয় প্রতিসারণ, তাই না। এই প্রতিসারণে সাহায্য করে এই লেন্স, ঠিক আছে। তো এই লেন্সটা সাধারণত দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স আর একটা হলো অবতল লেন্স। একটা কি উত্তল লেন্স, একটা হলো তোমাদের উত্তল লেন্স, উত্তল লেন্স, লেন্স, এবং আরেকটা কি অবতল লেন্স, অবতল লেন্স, লেন্স, ঠিক আছে। এখন উত্তল লেন্স কি, উত্তল লেন্স হলো যার মাঝখানে সরু, সরি মাঝখানে প্রসারিত আর কি, মানে মোটা, মাঝখানে প্রসারিত এবং উপরের দিকে একটু সরু, সেটা হলো আমাদের উত্তল লেন্স। মানে ধরো একটা কাঁচ দ্বারা তুমি একটা স্বচ্ছ মাধ্যম তৈরি করছো যার মাঝখানে একটু মোটা এবং উপরে কি চিকন, সেটা হলো উত্তল লেন্স। আর অবতল লেন্স হলো তোমার উপরের দিকে মোটা এবং মাঝখানে কি সরু, সেটা আমাদের কি, সেটা হলো আমাদের অবতল লেন্স। যদিও এটা অবতল লেন্সের মতন ভালো হয় নাই, যাই হোক ধরে নাও আর কি, এটা একটা অবতল লেন্স, ঠিক আছে। আর দ্বি উত্তল লেন্স মানে কি বাবা, দ্বি উত্তল লেন্স মানে যা দুই দিকেই একটু উঁচু, মানে এই পাশে উঁচু এবং এই পাশে উঁচু, এটা হলো আমাদের দ্বি উত্তল লেন্স, ঠিক আছে। তো এই উত্তল লেন্সটা কি করে, এই উত্তল লেন্সটা মূলত যখন আলো আসে, ধরো
আলো আসতেছে আঁকা বাঁকা হয়ে অনেকগুলো ভাবে আসতেছে, এই সবগুলোকে একত্রে করে আমাদের চোখের একটা চিত্র গঠন করতে সাহায্য করে, মানে একটু পারফেক্ট চিত্র কি করে গঠন করে, যার মাধ্যমে আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে হ্যাঁ এটা আমি এটা দেখতেছি। বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? বলো, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আইরিশ তো মনি বাবা, আমি কি আবার কখন বললাম যে আইরিশ মনি না? এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? উত্তল লেন্স অবতল লেন্স এটা কি বুঝতে পেরেছো? বাড়ি বুঝতে পেরেছো? আইরিশই তো মনি, তাই না? হুম, আচ্ছা আরেকবার একটু বুঝাইছি, দেখো যেটা, আচ্ছা কোন জায়গায় বুঝো নাই এটা একটু বলো, পুরাটুকি কি বুঝাবো? পুরাটুকি কি বুঝাবো নাকি স্পেসিফিক যে এই লেন্সটা বুঝো নাই, উত্তল লেন্স বুঝো নাই বা দ্বি অবতল লেন্স বুঝো নাই, কে কোথায় বুঝো নাই একটু বলো। এরপরে কিন্তু তোমাদের আর কোনো রিভিশন ক্লাস হবে না, যা বুঝার এখনই বুঝে নাও। ঠিক আছে বাচ্চারা, কোথায় বুঝো নাই বলো, একটু বলো আমাকে যে এই জায়গাটাই স্যার আমি বুঝিনি। এই জায়গায় আমি বুঝিনি, আমাকে বলো, কারণ চোখ খুব ইম্পর্টেন্ট। দ্বি অবতল, আচ্ছা দ্বি অবতল বলতে বোঝায় যে এই যে লেন্স দেখতেছো তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু এর পেছনের তলটা কিন্তু একটু উঁচু আছে, তাই না? তার মানে যে লেন্সের দুই তলই উঁচু, মানে এরকম, ধরো এরকম আছে, আচ্ছা ধরো যে এটা একটা কি লেন্স, তাই না? এর বাম দিকেও উঁচু এবং মানে সামনের দিকেও উঁচু এবং পেছনের দিকেও কি একটু উঁচু, এটা হলো দ্বি উত্তল লেন্স। এটা কি? দ্বি উত্তল লেন্স, ঠিক আছে? এবং লেন্সটা কি, এই লেন্সটা হলো আলোকে ভাঙতে বা বলতে পারো প্রতিসারণ করতে সাহায্য করে, মানে একটু বাঁকাতে সাহায্য করে। ক্লিয়ার সবাই? বলো, সবাইকে ক্লিয়ার এই পর্যন্ত? না আজকে কোনো কুইজ নাই, রিভিশন ক্লাসে কোনো কুইজ নেই। আচ্ছা, আর উত্তল লেন্স হলো যার মাঝখানে একটু কি থাকে, মোটা থাকে, মানে একটু প্রসারিত থাকে, এবং ধরো এটা একটা কি উত্তল লেন্স, তাই না? এটা উত্তল লেন্স না? দেখো এটার মাঝখানে কিন্তু একটু কি প্রসারিত, দেখতেছো? মাঝখানে কি, মাঝখানে একটু প্রসারিত, তাই না? এটা হলো আমাদের উত্তল লেন্স। এটা কি? এটা হলো আমাদের উত্তল লেন্স, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? আজকে কোনো কুইজ নেই বাবা, কুইজ নেই আজকে, কুইজ নেই। আচ্ছা, অবতল লেন্স বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ওকে। আচ্ছা যাক, মাশাআল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে? বলো। নাহিয়ান, তোমাকে বলতেছি না বাবা যে আজকে কোনো কুইজ নাই, তাও কেন বারবার কোশ্চেন করতেছো বলো তো? আচ্ছা, তো আমরা লেন্স দেখলাম, আইরিশ দেখলাম, এখন দেখো আমাদের শেষ, এখন চোখের ভেতরের অংশ, আইরিশ গেল, পিপিল, রেটিনা। এই যে চোখের যে ভেতরের অংশটা থাকে সেটা হলো আমাদের কি, আমাদের রেটিনা, তাই না? চোখের ভেতরের অংশটা কি, রেটিনা, তাই না? তো এই চোখের ভেতরের অংশ থাকে সাধারণত দুইটা, কি থাকে, দুইটা আমাদের, এখানে জিনিসটা দেওয়া নাই, যাই হোক আমাদের চোখ আছে, এর ভেতরে কি থাকে, তোমার রেটিনা থাকে, মানে এই যে চোখের একদম ভেতরের অংশ হলো রেটিনা, যেখানে দুই ধরনের কি পাওয়া যায় তোমার, কি বলা ওটাকে, ধমনী আছে, যেটা হলো রড এবং কোন কোষ থাকে, তাই না? এই রড এবং কোন কোষগুলো কি করে, এই কোষগুলোই সাধারণত আমাদের যে আলো এসে পড়ে সেই আলোর প্রতিচ্ছবি মস্তিষ্কে নিয়ে যেতে কি করে, সাহায্য করে, ঠিক আছে? এবং মস্তিষ্কে কি করে, অপটিক্যাল স্নায়ু বা বার্তা পাঠায় এই আমাদের রড এবং কোন কোষ, ঠিক আছে? যেটা একদম ভেতরের অংশ, ঠিক আছে? তো এটা ছিল আমাদের চোখ আর কি। আচ্ছা, আমি তোমাদের লাইভ
ক্লাস মানে কুইজ রাখিনি, বুঝছো? কারণ আমার কাছে মনে হয় যে তোমাদের কি বলে বাচ্চারা, যদি আমি মেইন টপিক গুলো পড়িয়ে দেই তাহলে তোমাদের কি হবে, মানে সব জিনিস বুঝতে পারবা। ওকে ফাতেহা নূর, সমস্যা নেই। আচ্ছা আনমিউট করতেছি, একটু ওয়েট। আচ্ছা একটু হ্যান্ড রাইজ করো তো। আচ্ছা আনমিউট করছি, আমাদের চোখ গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শরীফুল, বলো বাবা। আমার নাম আনহান। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার নাম দেওয়া আছে এটা, যাই হোক বলো। বলতেছি কি, এর আগে মানে চোখের আগে যেটা পড়াইছিলেন না, হুম ওইটা একটু আবার বোঝাবেন? চোখের আগে কি পড়িয়েছিলাম? না, আমার তো কারেন্ট ছিল না, আমি একটু দেরি করছি, যেটা অর্ধেক পর্যায়ে আমি আসছি, যেটা পড়াইছেন ওইটা আবার একটু বোঝান। আচ্ছা বাবা, ক্লাসের এখন 43 মিনিট হয়ে গেছে এক চোখ পড়াইতে, তুমি একটু রেকর্ডেডটা দেখে নিও, কারণ আমাদের আরো অনেক কিছু আছে, বুঝছো? ওকে স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে তোমার পদার্থের অবস্থা পড়ানো হবে, যাই হোক। আচ্ছা এমসিকিউ রাখবো নি, তোমাদের কি এমসিকিউ মানে শোনো, এমসিকিউ আজকে রাখতাম বুঝছো, কিন্তু এই অধ্যায়ে তোমাদের সিকিউ রিলেটেড জিনিস বেশি প্রয়োজন। কারণ কি, এটা সম্পূর্ণ কিছুটা মনে করো বুঝার এবং মুখস্থর জিনিস, বুঝছো? যদি ম্যাথমেটিক্যাল টপিক থাকতো তাহলে আমি তোমাদের এমসিকিউ রাখতাম, কিন্তু এমসিকিউ রাখি নাই কেন? কারণ এই জিনিসগুলা তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকো তাহলে কিন্তু লিখতে পারবা না, বুঝছো? সেই জন্য আমি তোমাদের কনসেপ্টটাতে মনে করো জোর দিয়েছি, যেন তোমাদের কনসেপ্ট গুলো একদম কি থাকে, ক্লিয়ার থাকে। তো যাই হোক, আমাদের চোখ গেল। এখন দেখো আমরা পরবর্তীতে যাই, আমাদের কান সম্পর্কে জানবো আমরা একটু। আচ্ছা আশা করি চোখ পর্যন্ত। আচ্ছা অবতল লেন্স, অবতল লেন্স বলতে বোঝায় যে লেন্সের মাঝখানে একটু মোটা থাকে, সেটা হলো আমাদের কি, অবতল লেন্স, ঠিক আছে? আচ্ছা চলো আমরা একটু পরবর্তীতে যাই। এখন আসো চোখের যত্ন। চোখের যত্ন কিভাবে নিবা? প্রতিনিয়ত অবশ্যই ঘুমাবা। কি করবা? ঘুমাবা, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে, এর বিকল্প কিছু নাই। আর মূলত যত পারো কম ফোন ইউজ করবা, ঠিক আছে? ফোন কম ইউজ করবা, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মাঝে মাঝে সবুজ জিনিস দেখবা, এবং ময়লা হাত দিয়ে চোখ নাড়বা না, মানে এগুলা খুব ছোটখাটো কনসেপ্ট, এগুলা তোমরা নিজেরা পড়ে নিও। এখন আসো কান। কান কি? কানের মাধ্যমে আমরা শুনে থাকি। কি শুনে থাকি? শব্দ শুনে থাকি। বাট এরা যে প্রসেসটা আছে সেটা কিন্তু অনেক বড় একটা প্রসেস। কানকে সাধারণত 3টা স্তর রয়েছে, তাই না? বহিস্থকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃস্থ কর্ণ, অর্থাৎ বাইরের কর্ণ, মাঝখানের কর্ণ এবং ভেতরের কর্ণ, এই 3টা অংশ আছে কানের, তাই না? তাহলে দেখো, আমরা সর্বপ্রথম বহিস্থ কর্ণ সম্পর্কে একটু জানবো। এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবা। দেখো, কান, তোমাদের কার কার কান তোমাদের টিচার ধরেছে বলো? তোমাদের কান কোন কোন টিচার ধরেছে, এটা একটু আমাকে জানিও কমেন্টে। আচ্ছা, তো দেখো বহিস্থ কর্ণ, বহিস্থ কর্ণের সর্বপ্রথম যে স্তরটা থাকে সেটা হলো এই যে পিনা, মানে এই যে নরম যে অংশটা থাকে সেটাকে কি বলা হয়? বাইরের অংশ, সেটা হলো পিনা বলা হয়ে থাকে। এটা মাংস কোমলাস্থি দ্বারা গঠিত, শব্দ সংগ্রহ করে ও কর্ণগহ্বরে পাঠায়। আচ্ছা কোমলাস্থি মানে কি? কোমলাস্থি বলতে বোঝায় নরম হাড়। কোমলাস্থি মানে কি? নরম হাড়, ঠিক আছে? এটা মানে কি? নরম হাড়। ওকে, নরম হাড়, নরম হাড়, নরম হাড়, ঠিক আছে? এটা হলো নরম হাড়, ঠিক আছে? এবং এটা কি করে? শব্দ গ্রহণ করে, মানে একটু ফানেলের মতন, তোমরা যদি খেয়াল করো, যেন শব্দগুলো খুব সহজে ভিতরে প্রবেশ করতে পারে, এই জিনিসটা আমাদের এই মহোদয় মানে পিনা করে থাকে। তারপরে আসে কর্ণগহ্বর। কর্ণগহ্বর মানে কি বাচ্চারা? এই যে কান আছে এর ভেতরে সরু একটা জায়গা আছে যেটাকে বলা হয় কি? কর্ণগহ্বর। এখান দিয়ে কি করে? শব্দ প্রবেশ করে। এখান দিয়ে কি করে বাচ্চারা? শব্দ প্রবেশ করে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখো, এবং আরেকটা আছে কর্ণপট বা টিম্পেনিক মেমব্রেন, মানে আমাদের কানের পর্দা, ঠিক আছে? সোজা কথায় আমাদের কানের পর্দা, যেটাকে আমরা বলি কর্ণপট।
এই কর্ণ গুহরের শেষে পাতলা পর্দা থাকে, যা শব্দের তরঙ্গে কম্পিত হয়। যা কি হয়? শব্দের তরঙ্গে কম্পিত হয়। তোমাদের না ক্লাস 7-এর একটা অধ্যায় আছে, বুঝছো, শব্দ এবং তরঙ্গ, মানে শব্দের কথা আর কি। সেখানে আমি পড়িয়েছিলাম, ব্যাপারটা এরকম ছিল। তোমরা যদি কোনো সময় খেয়াল করে থাকো বাচ্চারা, যে একটা মগের উপরে যদি একটা পাতলা পর্দা নাও, ঠিক আছে, ধরো এটা একটা মগ, তাই না, যার নিচে খোলা, উপরে যদি পাতলা একটা পর্দা দিয়ে লাগিয়ে দাও সুন্দরভাবে, একটু যদি নুড়ি পাথর দাও, নিচ থেকে যদি তুমি শব্দ করো, দেখবা এই যে পাতলা পর্দাটা থাকে সেটা কিন্তু কম্পিত হয়। সেটা কি হয় বাচ্চারা? কম্পিত হয়। এবং এই কম্পনের ফলে, এই যে কম্পনের ফলে কি হয়, এই পাথরগুলো কি হয়? নাড়াচাড়া করে। এই পাথরগুলো কি হয়? নাড়াচাড়া করে, ঠিক আছে, যেটার ফলে আমাদের কি হয়? আমরা কম্পন শুনতে পাই। তারপরে কি হয়? বুঝাচ্ছি। তো দেখো, এখান থেকে আমাদের কানের পর্দাটা কি করে? কানের পর্দার মূলত কাজ হলো কম্পন গ্রহণ করা এবং বাহিরের বাতাস যেন ভেতরে না প্রবেশ করতে পারে, এই জন্য কানের পর্দা নিয়োজিত আছে। ক্লিয়ার? বহিস্থকর্ণ সম্পর্কে ক্লিয়ার সবাই? বলো, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত সবাইকে ক্লিয়ার আছে? এবং সবাই ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। বাড়ি, আমি খুব কান্ডলা খাইছি, বুঝছো? নো প্রবলেম স্যার। ওকে, পড়া কি সহজ লাগতেছে? পড়া কি সহজ লাগতেছে নাকি বলো? আগের স্লাইড কি দেখাবো? আগের স্লাইডে তো কিছু নাই বাচ্চারা। মাশাআল্লাহ, বোর্ড হ্যাং হয়ে গেছে। ও, বোর্ড হ্যাং হয় নাই, সরি, ঝামেলা হয়ে গেছিল। যাই হোক, আগের স্লাইডে তো কিছু নেই বাবা, এখানে তো তেমন কিছু নেই। তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার নাকি বলো? সো ইজি, হ্যাঁ, সো ইজি, বাট ভেতরে একটু খেলা আছে, বুঝেছো? মূলত এই অধ্যায়ে সবচেয়ে জটিল বিষয় হলো তোমাদের চোখ। চোখের ব্যাপারে যে বিস্তারিত জিনিসগুলো আছে, এই জিনিসগুলো অবশ্যই জানবা এবং চিত্র আঁকাইয়া মনে করো জিনিসটা বুঝবা, ঠিক আছে? চোখের যত্ন, আচ্ছা, এই যে চোখের যত্ন স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তোমাদের বইয়ে আছে, তোমরা বইয়ের স্টেপ গুলা ফলো করবা। ওকে, তো দেখো, আমরা পরবর্তীতে যাই। বহিস্থকর্ণ, এখন আসো মধ্যকর্ণ। মধ্যকর্ণ কি? মধ্যকর্ণ হলো বাচ্চারা আমাদের এই যে কানের পর্দা আছে না, পর্দা, এই পর্দার, মনে করো পর্দার ঠিক পিছনেই একটা অবস্থান রয়েছে যেটাকে বলা হয় মধ্যকর্ণ। এই মধ্যকর্ণে সাধারণত 3টা হাড় রয়েছে। কয়টা হাড় রয়েছে? 3টা হাড় রয়েছে। এই 3টা হাড় কি করে জানো? কম্পাঙ্গকে, মনে করো আমাদের ভেতরের যে অন্তঃস্থ যে কর্ণ আছে সেখানে পাঠিয়ে দেয়। ওকে, তো দেখো এই 3টা হাড়ের নাম কি? এই 3টা হাড়ের নাম হলো তোমাদের আম, জাম, কাঁঠাল, তাই না? 3টার নাম কি? আম, জাম, কাঁঠাল না? আম, জাম, কাঁঠাল না, ঠিক আছে। একটার নাম হলো মেলিয়াস, আরেকটার নাম হলো ইনকাস, আর একটা হলো স্টেপিস। এই রূপান্তরিত হয় কম্পাঙ্গটা ককলিয়াতে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয়, এবং এই ককলিয়াটা, এই বৈদ্যুতিক সংকেতটা কি করে? আমাদের স্নায়ুর মাধ্যমে ব্রেনে পাঠায়, ঠিক আছে? তো এইভাবেই আমরা কম্পাঙ্গটা বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয়ে আমরা, আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে এই শব্দটা আমরা শুনেছি। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আশা করি কানটা নিয়ে তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো। কোনো সমস্যা নেই বাড়ি, বইয়েরটা পড়লেই হবে। তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যাই হোক, আমরা কিন্তু এই পর্যন্ত আমরা মানে কান পর্যন্ত চলে আসলাম। পরের যে টপিক গুলো আছে খুব সোজা, সেটা হলো আমাদের কানের যত্ন। এগুলা তোমরা পারবা ইনশাআল্লাহ। নাক কানের গঠন, আচ্ছা, কানের এই নাক ও নাকের গঠন তো আমরা, মানে নাকের যে গঠন আছে, নাকের গঠনটা খুবই সোজা। নাকের সাধারণত 2টা গঠন আছে। নাকের প্রধানত 2টা অংশ, একটা হলো নাসারন্ধ্র। নাসারন্ধ্র কি? এই যে আমাদের নাকের যে 2টা ছিদ্র আছে সেটা হলো নাসারন্ধ্র, ঠিক আছে? এবং নাসাপথ, আরেকটা কি? নাসাপথ, মানে এই যে নাকের যে রাস্তা আছে সেটা হলো নাকের এই যে রাস্তা, যেটা গলবিল পর্যন্ত মানে কি বিস্তারিত, মানে বড় আর কি। এই গলবিল পর্যন্ত কি বড় আকারে রয়েছে, এই পর্যন্ত বিস্তারিত। গলবিল কি? গলবিল হলো
আমাদের হা করলে আমাদের একদম শেষের যে অংশটা আছে সেখান থেকে এই গলা পর্যন্ত যে অংশ সেটা হলো আমাদের গলবিল। সেটা কি আমাদের গলবিল, এবং এই নাসাপথ এই গলবিল পর্যন্ত কি বিস্তারিত, ঠিক আছে। এবং এই যে তোমাদের নাসাপথের গঠনটা যদি দেখো, এটা ত্রিকোণাকার গহ্বর, পাতলা প্রাচীর দ্বারা দুটি ভাগে বিভক্ত। সামনের অংশ কি আছে, লোম দ্বারা আবৃত আছে, মানে আমাদের নাকে যে প্রথমে যে অংশটা আছে এটা কি দ্বারা আবৃত, লোম দ্বারা আবৃত, যেটা সাধারণত তোমাদের কি করে না, মনে করো যে এই সকল ধরনের ধুলা বালু থেকে রক্ষা করে, ঠিক আছে। এবং ঘ্রাণ ঝিল্লিতে থাকে রক্তনালী ও অসংখ্য ঘ্রাণকের, যা গন্ধ অনুভব করে। ঘ্রাণ ঝিল্লি কি, এই যে নাকের এখানে একটা ঝিল্লি থাকে যেটা সাধারণত ঘ্রাণ ঝিল্লি বলা হয়, এটা সাধারণত ঘ্রাণ অনুভব করে, এটা কি করে থাকে, ঘ্রাণ অনুভব করে থাকে, ঠিক আছে। তো নাসাপথের গঠনও সোজা, নাকের যত্ন। জিহ্বার পরিচয়, জিহ্বাও তোমরা জানবা, জিহ্বা খুব সোজা জিনিস। ত্বকের পরিচয়, উপচর্ম, ত্বক সাধারণত দুইটা, একটা হলো উপচর্ম আর একটা হলো অন্তঃস্থ চর্ম, তাই না। তো দেখো উপচর্ম কি, উপচর্ম হলো এই যে বাহিরের যে চামড়াটা আছে সেটা হলো উপচর্ম, এবং ভেতরের যে চামড়াটা আছে সেটা হলো অন্তঃস্থ চর্ম, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা আর কোনো সমস্যা নেই, মানে এই জিনিসগুলা খুবই সোজা আর কি। তো দেখো এখানে আমি কিছু কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, এই কোশ্চেন গুলা একটু নিয়ে নাও। এবং তোমাদের যদি লাস্টে আমি টপিক গুলা একটু স্কিপই করে গিয়েছি, কারণ আমি জানি এগুলা জিনিসগুলা সোজা। ওকে ওকে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে দিচ্ছি। তো তোমরা কি এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকলে আমাকে এখন বলতে পারো। আমি মোটামুটি নাকটা অত বিস্তারিত পড়ালাম না, কারণ এটা সোজাই আছে, এটার মধ্যে বুঝার জিনিস তেমন কিছু নেই, ঠিক আছে। তোমাদের মোটামুটি চোখ আর কানটা যদি বলতে ভালোভাবে শিখতে পারো তাহলে হবে। তো এখন বলো, তোমাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। যে স্যার না, আমাদের আর একটু এই নাসার পথ বা নাকের পথ বা জিহ্বা নিয়ে যদি একটু পড়াইতেন ভালো হতো, তাহলে আমি এই জিনিসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, কানের ছবির স্ক্রিনশট দিবা, ওকে ঠিক আছে। এটা এটা স্ক্রিনশট। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাদের একজনকে দেখলাম আমাকে গ্রুপে খুঁজলা যে রাজ স্যারের কি নাম্বার আছে নাকি, রাজ স্যারের সাথে কিছু নিয়ে বোঝার সমস্যা আছে। আচ্ছা, তোমাদের কি বিজ্ঞানের যে কোনো সমস্যা হলে গ্রুপে বলতে পারো, আমি সেটা সলভ করে দিব, ঠিক আছে। ক্লিয়ার সবাই? কারো কোনো সমস্যা নেই? তাহলে তোমাদের আরেকটা চ্যাপ্টার শুরু করবে তোমাদের আবির স্যার। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, তোমাদের যে এই যে যেগুলা সাধারণত বায়োলজিক্যাল টপিক, মানে যে উদ্ভিদের গঠন অবস্থা এগুলা পড়াচ্ছি আমি, তো এগুলা কি তোমরা চাও আমি সৃজনশীল আকারে বুঝাবো, নাকি এরকম কনসেপ্টটা ক্লিয়ার করে তোমাদের জাস্ট কোশ্চেন গুলো আমি দিয়ে দিব? কোনটা চাও তোমরা, একটু আমাকে বলো দেখি। আমি মোহাম্মদ রাইহান মাহমুদ আবির, তোমাদের বিজ্ঞান শিক্ষক। বিজ্ঞান ক্লাস নিতে এসেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের একটি অধ্যায় রিভিউ ক্লাস নিতে এসেছি। অধ্যায়টি হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়, পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। সো এই অধ্যায়টি হচ্ছে আমি এখন কভার করব। এরপরে হচ্ছে তোমাদের রাজ স্যার আরো একটি অধ্যায় তোমাদের পড়াবেন, তারপরে হচ্ছে আজকের ক্লাসটি শেষ হবে। সো অলরেডি রাজ স্যার তোমাদের অলরেডি একটা অধ্যায় পড়িয়েছেন, তো এর পরের অধ্যায়টি হচ্ছে আমি এখন নিব। এরপরে হচ্ছে রাজ স্যার আরো একটি অধ্যায় পড়াবেন, তারপরে হচ্ছে আজকের ক্লাসটি শেষ হবে। টোটাল 3টি অধ্যায় আজকের ক্লাসের জন্য বরাদ্দ। তো আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে, অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায়, বিজ্ঞানের সপ্তম অধ্যায়, এবং অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। তো এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে টপিক গুলা, আমি শুধু সেই ইম্পর্টেন্ট টপিক গুলোই তোমাদের নাম বলে যাব এবং অল্প একটু ডিসক্রাইব করে যাব, কারণ যেহেতু এই অধ্যায় তোমাদের আগে পড়ানো হয়েছে, সো তোমরা আগের ভিডিওগুলো আপলোড করা আছে ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ওখানে পুরো ডিটেলসে অনেক টাইম নিয়ে এবং অনেক সময় নিয়ে অধ্যায়টি শেষ করা হয়েছে। যেহেতু আমাদের রিভিশন ক্লাস, আমরা মূলত ফোকাস রাখবো এমসিকিউ এবং সিকিউ, মানে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নে আমরা বেশি সময় ব্যয় করব। এই বেসিক পার্টে আমরা খুব একটা সময় ব্যয় করব না, জাস্ট আমরা মূল জিনিসগুলো দেখবো, কোনগুলো থেকে প্রশ্ন বেশি আসে বা কোনগুলো থেকে বেশি প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, তাহলে আসো আমরা শুরু করে দিই। তো সপ্তম অধ্যায় নাম হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। আচ্ছা, তো প্রথমেই দেখো পদার্থ আসলে কি। পদার্থ হচ্ছে যে সকল জিনিসের
ভর আছে, কি আছে? ভর আছে, ভর বা ওজন আছে, অর্থাৎ যারা জায়গা দখল করে। আমি কোনো একটা জিনিসকে এখানে রাখার পরে সেই জিনিসটা যদি এখানে একটা জায়গা দখল করে, তাহলে বুঝতে হবে সেই জিনিসের ভর আছে এবং সে জায়গা দখল করে। জায়গা দখল করে এটার মিনিং হচ্ছে তার আয়তনও আছে, ভর আছে, আয়তন আছে। তো যে সকল পদার্থের ভর আছে, আয়তন আছে এবং যদি বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, ওই পদার্থটা যদি বাধা দেয়, তুমি যদি একটা পদার্থকে বল প্রয়োগ করো এবং তাহলে এই পদার্থটা যদি তোমাকে উল্টা দিক থেকে বাধা দেয়, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, মানে কোনো একটা জিনিসকে তুমি যদি বল প্রয়োগ করো এবং সেই জিনিসটি যদি সেই বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাহলে সেই জিনিসটিকে আমরা পদার্থ বলতে পারবো। তাহলে পদার্থের তিনটি বৈশিষ্ট্য আমরা মনে রাখবো, যে ভর আছে, আয়তন আছে এবং হচ্ছে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। তাহলে পদার্থ কি কি? দেখো, পদার্থ অনেক কিছু আছে আমাদের দৈনন্দিন জীবনে। আমরা লোহা দেখি, তামা, রাবার, কাঠ ইত্যাদি হাজারো রকমের পদার্থ আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভিন্ন ভিন্ন পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন বলেই এদের এক একটির কাজ এক এক রকম বা এক একটি এক এক কাজে ব্যবহার করা হয়। লোহা যে কাজে ব্যবহার করা হয়, তামা সেই কাজে ব্যবহার করা হয় না। আবার তামা যে কাজে ব্যবহার করা হয়, লোহা সেই কাজে ব্যবহার করা হয় না। তাহলে লোহা, তামা, তারপরে হচ্ছে রাবার, কাঠ, এগুলো কি এক একটা পদার্থ। কেন? কারণ এগুলোর মধ্যে পদার্থের যে বৈশিষ্ট্যগুলোর কথা আমি শুরুতে বলেছি, সেই বৈশিষ্ট্যগুলো এই সকল জিনিসের মধ্যে আছে দেখে এই সকল জিনিসকে আমরা পদার্থ বলি। এরপরে দেখো, এই অধ্যায় শেষে আমরা অনেক কিছুই জানতে পারবো, যে পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্যের বর্ণনা করতে পারবো। তারপর পদার্থের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পদার্থকে শ্রেণী বিভাগ করতে পারবো, মানে কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা জানবো, ধাতু অধাতু জানবো, তারপর হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জানবো, তারপরে থার্মোমিটার জানবো, শীতলীকরণ জানবো, তারপর ধাতুর এবং অধাতুর পরিবর্তন জানবো। তারপরে এই সকল জিনিস আমরা জানবো। এখন দেখো, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস। তো পদার্থের বৈশিষ্ট্য কি কি? পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে দেখো, যে জায়গা দখল করে, প্রত্যেকেরই ভর আছে, তার মানে জায়গা দখল করবে এবং ভর আছে। জায়গা দখল করেই মানে কি? তার আয়তন আছে, তার একটা নির্দিষ্ট আয়তন আছে এবং হচ্ছে তার ভর আছে। তাহলে আমরা বলতে পারি, যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকেই পদার্থ বলে। এইটাই হচ্ছে তোমাদের পদার্থের বইয়ের সংজ্ঞা। তোমাদের ক নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা আসতে পারে, সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন, মানে জ্ঞানমূলক প্রশ্ন, যেটির জন্য 1 মার্কস বরাদ্দ থাকে। সেই প্রশ্নটি কি হতে পারে? পদার্থ কাকে বলে? তো যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকেই পদার্থ বলে। এইটাই হচ্ছে সেই প্রশ্নের উত্তর। বুঝতে পেরেছো? এবার দেখো, পদার্থের কিছু অতি ক্ষুদ্র কণার আয়তন অবশ্য খুবই নগণ্য। পদার্থের কিছু কণা থাকবে যেগুলোর আয়তন খুবই কম থাকবে, নগণ্য থাকবে। পৃথিবীতে হাজারো রকমের পদার্থ আছে, তাদেরকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা যায়, তাই না? তো এই শ্রেণীবিন্যাসটা আমরা করি কিসের উপর ভিত্তি করে? পদার্থের অবস্থার উপর ভিত্তি করে। কিসের উপর বলতো? পদার্থকে আমরা শ্রেণীবিন্যাস করি বা শ্রেণী বিভাগ করি বা কয়েকটা ভাগে ভাগ করি। কিসের উপর ডিপেন্ড করে বলতো? এটা হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থটি কোন অবস্থাতে আছে? সে কি কঠিন অবস্থায় আছে, মানে শক্ত, নাকি সে নরম, মানে তরল অবস্থায় আছে, নাকি একদম গ্যাসীয় অবস্থায় আছে? মানে পদার্থের অবস্থাটা কি, তার স্টেট বা অবস্থাটা কি, সে অবস্থার উপর ডিপেন্ড করে আমরা পদার্থকে শ্রেণীবিন্যাস করি। একটা উদাহরণ দেওয়া যাক। এক টুকরো বরফ নিয়ে একটা পাত্রে রেখে দিলে কি ঘটবে বলতো? কিছুক্ষণ পরে সেই বরফটি পানিতে পরিণত হবে না? এক টুকরো বরফ একটা বাটিতে রেখে দিলে সেটি পানিতে পরিণত হবে। আবার ওই পানিকে আমরা যদি তাপ দেই, কি দেই বলতো? তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। তাহলে দেখা যাচ্ছে পানি তিনটি অবস্থায় থাকতে পারে। পানির অবস্থা কয়টি? তিনটি। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। পানির অবস্থা কয়টি? তিনটি। পানি একই সাথে তিনটি অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল এবং বাষ্প। কঠিন, তরল এবং বাষ্প, এই তিনটি হচ্ছে পানির ভিন্ন ভিন্ন অবস্থা। বুঝতে পেরেছো? আর তা হলো, এই যে বরফ হচ্ছে কঠিন অবস্থা, পানি হচ্ছে তরল অবস্থা এবং বাষ্প হচ্ছে গ্যাসীয় অবস্থা। তাহলে তরলের ব্রেক তো শেষ, মানে রাত সারের ব্রেকের পরে আমি শুরু করেছি। 5 মিনিটের সময় লাগলো ওদের কাছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই কি শুনতে পাচ্ছ? আপনি
আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছ? এটা ক্লাস 6 এর না? হ্যাঁ 6। আচ্ছা কথা কি ক্লিয়ার আসতেছে? আচ্ছা সবাইকে প্রয়োজন হলে আনমিউট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা একসাথে আনমিউট করে কিভাবে এখানে? একসাথে আনমিউট করার কোনো অপশন আছে? হ্যাঁ আনমিউট অল। কোথায় দেখুন তো একটু এখানে। আচ্ছা বুঝতে পারবে যে আমরা কথা বলছি। আচ্ছা আচ্ছা আমি একটা ডাকি, আচ্ছা আনমিউট করা যায়, কথা বলেন নাই? সেটা তোমাদের গুগল ফর্মের একটা লিংক দেওয়া হবে, সেই লিংকে ঢুকে তোমরা মেসেজ দিয়ে দিবে। ঠিক আছে, সো 46 আমরা আরো অল্প কয়েকজন আরেকটু এইভাবে করব। চাই আমি কামিং হয়ে গেছে না, ডেট হয় নাই। হ্যাঁ দোস্ত অলরেডি অর্ধেক ক্লাস তো শেষ। আনমিউট করে দাও তো সবাইকে। বিজ্ঞান ক্লাস না? আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা খুবই ভালো। আচ্ছা তোমাদের তো আজকে ক্লাস হচ্ছে বিজ্ঞান ক্লাস, তাই না? আচ্ছা তোমাদের আগামীকালও তো হচ্ছে বিজ্ঞান ক্লাসে আছে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা তোমাদের হচ্ছে গুগল ফর্ম দেওয়া হয়েছিল বিজ্ঞান ক্লাসের জন্য, বার্ষিকের সিলেবাস যেটা, এটার জন্য আমরা একটা গুগল ফর্ম দিছি। তো বার্ষিকের সিলেবাস তোমরা খুব সঠিকভাবে দিয়েছো বিজ্ঞান ক্লাসের জন্য। আজকে তোমাদের দ্বিতীয় মানে আগামীকাল তো ক্লাস হবে বিজ্ঞান, ঠিক আছে? তো আগামী 22 তারিখে তোমাদের ক্লাস আছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। বাংলাদেশ বিশ্ব পরিচয় টানা 2 দিন ক্লাস হবে, 22 এবং 23 তারিখে। তো আমি তোমাদের গ্রুপে ক্লাস 6 এর হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেব, গুগল ফর্মের লিংক দেব। খুব সুন্দরভাবে সবাই আর তোমাদের যে সিলেবাস আছে বার্ষিকের এটা পূরণ করে মানে পাঠাই দিবা, হ্যাঁ, ছবি তুলে অথবা লিখে। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা স্যার কি রাত স্যারের ক্লাস কি পছন্দ হয়েছে? স্যার কি ভালো পড়াচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা তোমাদের এই শর্ট কোশ্চিন এবং হচ্ছে সিকিউ এগুলা কি ভালোভাবে পড়াইছে? বুঝতে পারছো তোমরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। তাহলে হ্যাঁ হ্যাঁ বলো। অন্তর স্যার একটু বলেন, ওইদিকে ট্রেন গেছিল যে কিছু বোঝা যায় না। কোনটা বুঝতে পারো নাই? গুগল ফর্মের কথা বলছিলেন। আচ্ছা গুগল ফর্ম আমরা একটা লিংক দেব তোমাদের গ্রুপে, গুগল ফর্ম। তো এইখানে তোমাদের হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমাদের সাবজেক্ট আছে বিজিএস যেটাকে বলে। তো বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বার্ষিকের যে সিলেবাস তোমাদের স্কুল থেকে বার্ষিকের সিলেবাস দিছে, শুধুমাত্র বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ছবিটা তুলে দিবা, বার্ষিকে কতটুকু আছে, কোন অধ্যায়গুলো আছে এটা লিখে দিলেই হবে। এখন বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার জি আমার তো বার্ষিক পরীক্ষা নভেম্বর 21 তারিখ, এখন আমার পরীক্ষা হবে 9 সাবজেক্ট নিয়ে। এখন এখানে যে বিজ্ঞান ক্লাস হচ্ছে মানে পরে কোন সাবজেক্ট গুলো হবে? আচ্ছা আমরা তো হচ্ছে তোমাদের বাংলা, ইংরেজি, এরপর হচ্ছে ম্যাথ, বিজিএস, ইভেন ইসলাম শিক্ষা ক্লাসও দেওয়া হয়েছে, হ্যাঁ। তো বাকি তো আর কোনো সাবজেক্ট আশা করি মানে মানে কৃষি শিক্ষা তোমাদের থাকবে। তো কৃষি শিক্ষাটা বাসায় পড়ে নিলেই হবে। আইসিটি তো আমরা করাবোই, আইসিটি তো তোমাদের আগেও ক্লাস হয়েছে, ক্লাস হয় নাই আইসিটি? লিখে দিতে হবে গ্রুপে আমি ফর্ম দিব, ওই ফর্মটা তোমরা পূরণ করে দিলেই হবে, হ্যাঁ ঠিক আছে? বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? এইখানে তোমরা কতজন আছো? কতজন আছে এখানে? 29 জন না? 25 জন। আচ্ছা 25 জন মেম্বার, 25 জন খুবই কম। তোমাদের গ্রুপে তো অনেক স্টুডেন্ট, এখানে 25 জন দেখাচ্ছে। যাই হোক তোমরা 25 জন জানলা, তোমাদের আরো বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলবা, হ্যাঁ। আমি গুগল ফর্মটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ফর্মটা পূরণ করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন স্যারকে ক্লাস নিতে দাও। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে
পদার্থের শ্রেণীবিন্যাস বা পদার্থের শ্রেণী বিভাগ। তো পদার্থকে আমরা ক্লাসিফাই করতে পারি বা শ্রেণী বিভাগ করতে পারি কিসের উপর ভিত্তি করে? পদার্থের স্টেট বা অবস্থার উপর ভিত্তি করে। তো পদার্থের অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে ভাগ করব? 3টি ভাগে ভাগ করতে পারবো। বুঝতে পেরেছো? এই হচ্ছে পদার্থ, 3টি ভাগে ভাগ করা যায়, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। তাহলে পদার্থকে অবস্থার উপরে ভিত্তি করে, কিসের উপরে? অবস্থা, পদার্থের অবস্থার উপরে ভিত্তি করে আমরা পদার্থকে 3টি ভাগে ভাগ করতে পারি, কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে পদার্থের 3টি অবস্থা। এবার প্রশ্ন হলো কি কি বৈশিষ্ট্য থাকলে, এই যে কি কি বৈশিষ্ট্য থাকলে সেটি কঠিন পদার্থ হবে, আবার কি কি বৈশিষ্ট্য থাকলে সেটি তরল হবে, আর কি কি বৈশিষ্ট্য থাকলেই বা সেটি বায়বীয় হবে, তাই না? এবার আসো আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। ভিন্ন ভিন্ন অবস্থার উপর ডিপেন্ড করে আমরা যে পদার্থকে ভাগ করেছি সেই পদার্থগুলোর বৈশিষ্ট্য আমরা জানবো। প্রথমে কঠিন পদার্থের বৈশিষ্ট্য, তরল পদার্থের বৈশিষ্ট্য এবং শেষে বায়বীয় বা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য আমরা দেখব। তো আসো আমরা দেখি। তো প্রথমে দেখো কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তো এখানে এই যে কঠিন পদার্থ, এই এতটুকু হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের ইংলিশ হচ্ছে সলিড। সলিড মানে কি? কঠিন। আর এতটুকু হচ্ছে তরল। তরল মানে কি? লিকুইড। তরল মানে হচ্ছে লিকুইড পদার্থ বা তরল পদার্থ। আর এটা হচ্ছে গ্যাসীয়, গ্যাসিয়াস বা গ্যাস সাবস্টেন্সেস। তো প্রথমে দেখো কঠিন পদার্থের কি কি আছে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে। কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি হচ্ছে তার আয়তন। তাহলে যদি এই প্রশ্নটি ক নাম্বারে আসে, ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে সৃজনশীলে যদি আসে যে আয়তন কাকে বলে, পদার্থের আয়তন কাকে বলে, আয়তনের সংজ্ঞা জাস্ট এতটুকু দিবা, ঠিক আছে? যে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কতটুকু জায়গা দখল করে আছি, এতটুকু জায়গা হচ্ছে আমার নিজের আয়তন। তুমি যতটুকু জায়গা জুড়ে বসে আছো বা দাঁড়িয়ে আছো ততটুকু জায়গা হচ্ছে তোমার আয়তন। বুঝতে পেরেছো? একটা পদার্থ যতটুকু জায়গা দখল করে থাকে এটাই হচ্ছে তার আয়তন, যেটি কঠিন পদার্থের আছে। কঠিন পদার্থের কি আছে? আয়তন আছে এবং নির্দিষ্ট আকৃতি আছে। তার মানে আকার, আকৃতি এবং আয়তন আছে। সকল কঠিন বস্তুই জায়গা দখল করে। তার মানে সকল কঠিন বস্তু কি করবে? জায়গা দখল করবে। তাই সকল কঠিন বস্তুরই আয়তন আছে। মনে রাখবা, যারাই জায়গা দখল করবে তাদেরই আয়তন আছে। কঠিন পদার্থের আয়তন ও আকার সহজে পরিবর্তন করা যায়, নয় আকারের না, যায় না। সহজে পরিবর্তন করা যায় না। কি পরিবর্তন করা যায় না? আকার বা আয়তন সহজে পরিবর্তন করা যাবে না। এরা যথেষ্ট দৃঢ়। দৃঢ় মানে কি? টাইট, টাইট, শক্ত, শক্ত। এদের দৃঢ়তা আছে। কি আছে? দৃঢ়তা আছে। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য পড়লাম কঠিন পদার্থের? 1 নম্বরে পড়ছি নির্দিষ্ট আকার আছে, এই যে নির্দিষ্ট আকৃতি আছে। তারপরে পড়লাম এদের আয়তন আছে। কেন? কারণ তারা জায়গা দখল করে। তাহলে আকৃতি আছে, আয়তন আছে। তারপরে কি বলতো? এদের আয়তন ও আকার সহজে পরিবর্তন করা যায় না। আকার এবং আয়তন সহজে পরিবর্তন করা যায় না। 4 নম্বরে এরা যথেষ্ট দৃঢ়। দৃঢ় মানে কি? শক্ত বা টাইট। তার মানে এদের দৃঢ়তা আছে। এদের কি আছে? দৃঢ়তা আছে। এই 4টা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা হচ্ছে অনেক কম। দৃঢ়তা কম মানে কি? টাইটনেসটা একটু কম। যেমন হচ্ছে সরিষার দানা, চাপ দিলেই ভেঙে যায়, নরম, খুব একটা শক্ত না, খুব একটা দৃঢ় না। ভাত নরম, চাপ দিলেই তারপর এটা কি হয়? ফেটে যায়। তার মানে এটা দৃঢ়তাও কম, বাট এটাও কিন্তু একটা কঠিন পদার্থের মধ্যেই পড়ে। কলা, কলাও কিন্তু একটা কঠিন পদার্থ, বাট কি কম? কলার দৃঢ়তা কম। কলার দৃঢ়তা কম। বুঝতে পেরেছো? এই গেল কঠিন পদার্থের বৈশিষ্ট্য। এবার আসো তরল পদার্থের বৈশিষ্ট্য বা লিকুইড। লিকুইড বা তরল পদার্থ কি? তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তার মানে কঠিন আর তরল পদার্থের মধ্যে একদম প্রধান যে পার্থক্য সেই পার্থক্যটাই হচ্ছে কঠিনের নির্দিষ্ট আকৃতি থাকবে, যেটা তরলের থাকবে না। বুঝতে পেরেছো? তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকৃতি নাই। তরল পদার্থকে তুমি যে পাত্রে ধারণ করবা, তরল পদার্থ সেই পাত্রের আকৃতিই ধারণ করবে। বুঝতে পেরেছো? যে ধরো এটা একটা কলমের মতো একটা শেপ, এটা ধরো একটা পাইপ, ছোট একটা পাইপ। এই পাইপের মধ্যে আমি যদি পানি ঢুকাই, এই পাশটা যদি বন্ধ করে দিই, এক পাশ বন্ধ এক পাশ খোলা, এর ভিতরে যদি আমি পানি রাখি, তাহলে সেই পানির আকৃতি হবে কি? সরল রৈখিক। মানে এই কলমটার শেপের মতো হবে। কলমটা কি? সরল রৈখিক না? তার মানে এটা সরল রৈখিক হবে। কিন্তু ওই সেম পানিটা
আমি যদি এই বোতলের মধ্যে রাখি, এই বোতলের মধ্যে যদি রাখি, তাহলে সেইটির শেপটা পুরোপুরি সরলরৈখিক হবে না, কারণ বোতলের এখানে একটু ভাঁজ আছে। আবার এই সেম পানিটুকুকে আমি যদি গোল আকার একটা পাত্রের মধ্যে রাখি, গোলাকার একটা পাত্রের মধ্যে রাখি, তাহলে এই যে এরকম যদি আমি গোলাকার একটি পাত্রের মধ্যে রাখি, তাহলে সেই পানিটা আবার এই গোলাকার আকৃতি ধারণ করবে। তার মানে পানির নির্দিষ্ট কোনো আকৃতি নাই, কিন্তু এইটা মনে রাখবা, পানিকে তুমি যে পাত্রে ধারণ করবা, পানি সেই পাত্রের আকৃতিই ধারণ করবে। এই যে এটিকে যে পাত্রে রাখা হয়, এর আকৃতি সেই পাত্রের আকৃতি ধারণ করে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, তার মানে কি নাই, তরল পদার্থের আকৃতি নাই, কিন্তু কি আছে, আয়তন আছে। একটা নাই, একটা আছে। কোনটা নাই? আকৃতি নাই। আছে কোনটা? আয়তন আছে। আকৃতি নাই, আয়তন আছে। মনে থাকবে, তরল পদার্থের আকৃতি নেই, বাট আয়তন আছে। কারণ কঠিন পদার্থের মতো এরাও জায়গা দখল করে। এই যে জায়গা যেহেতু দখল করে, তরল পদার্থও তো জায়গা দখল করে, তাই না? এই যে বোতলের শেপ ধারণ করবে, এটার মধ্যে রাখলে এটার ভিতরে জায়গা দখল করবে। তো যারাই জায়গা দখল করবে, যারাই জায়গা দখল করবে তাদেরই আয়তন আছে। তো সেই হিসেবে যেহেতু তরল পদার্থও জায়গা দখল করে, তার মানে তরল পদার্থেরও কনসেন্ট্রেশন বা ভলিউম বা আয়তন আছে। ভলিউম বা আয়তন, আয়তন ইংলিশ হচ্ছে ভলিউম। এদের আয়তন পরিমাপ করা যায়। এই আয়তন কি পরিবর্তন হয়? আয়তন কি পরিবর্তন হয়? তরল পদার্থের আয়তন কি পরিবর্তন হয়? অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ পাত্রভেদে আকৃতি পরিবর্তন হলেও এর আয়তন কিন্তু একই থাকে। তার মানে আমি যদি এই বোতলের পানিটাকে এই কলমের মধ্যে রাখি, তাহলে এই বোতলের পানির আকৃতি হয়তো চেঞ্জ হবে, বাট এই বোতলের পানির যে আয়তন, আয়তন যেটা ছিল সেটাই কলমের শেপের মতো একটা বোতলের মধ্যে রাখলেও আয়তনটা সেমই থাকবে। আয়তন কিন্তু চেঞ্জ হবে না। আয়তন কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কোনো কিছুর আয়তন কিভাবে বের করি? তার দৈর্ঘ্যকে, তার প্রস্থকে, তার উচ্চতাকে আমরা একসাথে গুণ করে আয়তনটা আমরা পেয়ে থাকি। তাহলে সেই আয়তনটা এই বোতলের মধ্যে রাখলেও তরলের যা থাকবে, এই কলমের একটা সরলরৈখিক একটা পাইপের মধ্যে রাখলেও আয়তনটা সেমই থাকবে, খালি চেঞ্জ হবে কি? আকৃতিটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, আকৃতি পরিবর্তনশীল, তার মানে তরলের আকৃতি পরিবর্তনশীল, যেটা কঠিনেরটা অপরিবর্তনশীল ছিল। সেহেতু বলাই যায় যে এরা কঠিন পদার্থের মতো দৃঢ় নয়। দৃঢ় নয় কেন? কারণ এদের আকৃতিটা পরিবর্তনশীল। তার মানে সহজেই আকৃতি চেঞ্জ করা যায়, কিন্তু কঠিন পদার্থে সহজে আকৃতি চেঞ্জ করা যায় না। দেখে এরা দৃঢ় ছিল, বাট এদের দৃঢ়তা কম। অর্থাৎ তরল পদার্থের দৃঢ়তা নেই, মানে কম বলতে নেই বললেই চলে, তরল পদার্থের দৃঢ়তা নাই। এবার সর্বশেষ হচ্ছে গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। গ্যাসের বৈশিষ্ট্য বোঝার জন্য আমরা বাতাসের কথা ধরি। বাতাস কি একটা গ্যাসীয় পদার্থ না বা বায়বীয় পদার্থ না? তাহলে বাতাসের ধর্মই হচ্ছে বায়বীয় পদার্থের ধর্ম। বাতাসের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, তার মানে এই তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের মধ্যে একটা জায়গায় মিল আছে। মিলটা কোথায় বা সাদৃশ্য কোথায়? সাদৃশ্য বা মিল হচ্ছে এই যে তরল পদার্থের মতো গ্যাসীয় পদার্থতে কোনো কি নাই? আকৃতি নেই। তরল পদার্থেরও আকৃতি ছিল না, গ্যাসীয় পদার্থেরও আকৃতি নেই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কি বলতো? দুইটা সিলিন্ডারের কথা চিন্তা করো। দুইটা সিলিন্ডারের কথা চিন্তা করো, যার একটি ছোট আর একটি বড়, একটা ছোট সিলিন্ডার আর একটা বড় সিলিন্ডার। তো এখন যদি সমপরিমাণ গ্যাস দুই সিলিন্ডারে রাখো, তাহলে এখন যদি সমপরিমাণ গ্যাস দুই সিলিন্ডারে রাখো, তাহলে কি হবে বলতো? দুই সিলিন্ডারে রাখা হলে তাহলে তা ছোট সিলিন্ডারের ক্ষেত্রে যেমন সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে, ছোট সিলিন্ডারের ক্ষেত্রে কি থাকবে বলতো? পুরো সম্পূর্ণ সিলিন্ডার জুড়েই থাকবে। তেমনি একই পরিমাণ গ্যাস যদি আমরা বড় সিলিন্ডারে রাখলেও তার সম্পূর্ণ সিলিন্ডার জুড়েই থাকবে। ধরো এই যে ছোট একটা বোতলের কথা চিন্তা করো, ছোট বোতলের মধ্যে আমি অল্প একটু গ্যাস রেখেছি, তো সেই গ্যাস যদি আমি রাখি, তাহলে সেই গ্যাস কি করবে? সেই ছোট বোতলটা পুরোপুরি দখল করে থাকবে। বা একটা ছোট রুম, একটা বড় রুমের কথা চিন্তা করো। তোমার বাসায় একটা ছোট রুম, একটা বড় রুম আছে না? তো ছোট রুমের মধ্যে তুমি যদি স্প্রে আছে না, যে তোমার আমরা বডি স্প্রে যে ইউজ করি, তো বডি স্প্রে তুমি যদি ওয়ান পাফ মানে একবার চাপ দিবা, তাতে যতটুকু বের হবে বডি স্প্রে, সেটাকে এক পাফ বলে। তো এক পাফ বডি স্প্রে তুমি যদি একটা ছোট রুমের মধ্যে দাও এবং সেম পরিমাণ একটা বড় রুমের মধ্যেও যদি এক পাফ স্প্রে দাও, দুইটা রুমের মধ্যেই কিন্তু সুগন্ধে ছড়ায় যাবে, সুগন্ধযুক্ত হয়ে যাবে না বলো? এর মানে আমরা কি বুঝলাম? এর মানে বুঝলাম যে গ্যাস হচ্ছে এই ছোট রুমটার আয়তনও দখল করবে, বড় রুমের আয়তনও দখল করবে, তাই না?
তার মানে এটাই এখানে বললো যে দুইটা সিলিন্ডার নিয়ে ছোট সিলিন্ডারের মধ্যে যতটুকু গ্যাস রাখবো বড় সিলিন্ডারের মধ্যেও ততটুকু গ্যাস রাখবো, রাখলে তাহলে ছোট সিলিন্ডারটাও পুরোপুরি গ্যাসে পূর্ণ হয়ে যাবে, বড় সিলিন্ডারটাও পুরোপুরি গ্যাসে পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারবো যে একই পরিমাণ গ্যাস ছোট পাত্রে রাখলে এর আয়তন কম হয়, অথচ বড় পাত্রে রাখলে এর আয়তনটা বেশি হয়। অর্থাৎ গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই দখল করে। তার মানে গ্যাসের ক্ষেত্রেও গ্যাসও কি করে, তরলের মতো যে পাত্রে রাখবা সেই পাত্রের আয়তন দখল করবে। গ্যাসের নিজস্ব কোনো আয়তন নেই, গ্যাসের নিজস্ব আয়তন নেই। গ্যাসকে তুমি যে পদার্থে যেই পাত্রে ধারণ করবা, যেই পাত্রে রাখবা সেই পাত্রের আয়তনই সে দখল করবে। বুঝতে পেরেছো? গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি এবং আয়তন নেই, কিন্তু এইখানে তরল পদার্থের কিন্তু আবার আয়তন ছিল। তরল পদার্থের আকৃতি ছিল না, কিন্তু আয়তন ছিল তরল পদার্থের। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোনোটা নাই, নাই আকৃতি নাই আয়তন, আয়তনও নাই আকৃতিও নাই। বুঝতে পেরেছো? আর দৃঢ়তা তো নেই বটেই, ঠিক আছে, দৃঢ়তা তো একেবারেই থাকবে না। তাহলে আমরা তরল পদার্থ, কঠিন পদার্থ এবং গ্যাসীয় পদার্থ, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, এই 3 ধরনের পদার্থের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স জেনেছি। এতটুকু কি বুঝতে পেরেছো? এতটুকু তোমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। এবার কাঠিন্য ও নমনীয়তা। কাঠিন্য মানে কি? একটা বস্তু যত বেশি শক্ত বা কঠিন সেটা তার কাঠিন্য, আরেকটা বস্তু যত বেশি নরম বা নমনীয় এটা তার নমনীয়তা। এটা একটা পরীক্ষার মাধ্যমে এখানে দেখানো হয়েছে। সো পরীক্ষাটা আমি দেখাইলাম না, এটা তোমাদের বেসিক ক্লাসগুলো তোমরা দেখে নিবা, ওইখানে টিচাররা হয়তো দেখিয়েছেন। ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য। আচ্ছা, ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে, এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এটা ধাতুর সংজ্ঞা, এটা অধাতুর সংজ্ঞা। ধাতু কি বলতো? আচ্ছা, তো যে সকল পদার্থ কি করে বলতো? যে সকল পদার্থ হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী এবং তাপ সুপরিবাহী, ঠিক আছে, তাপ ভালো পরিবহন করতে পারে এবং বিদ্যুৎ ভালো পরিবহন করতে পারে, সেগুলোই হচ্ছে কি বলতো? ধাতু। এই যে অ্যালুমিনিয়াম, নানা রকম পাত্র, সোনার গহনা, তামার বৈদ্যুতিক তার, এগুলোকে আমরা নানা কাজে ব্যবহার করি। এই পদার্থগুলো দেখতে কেমন? চকচকে। তার মানে যে সকল পদার্থ চকচকে তাদেরকে আমরা ধাতু বলি। এটি হলো বেশিরভাগ ধাতু একটি সাধারণ বৈশিষ্ট্য। তার মানে বেশিরভাগ ধাতুরই একটি সাধারণ বৈশিষ্ট্য কি? সেটি চকচক করবে, সূর্যের আলো পড়লে চকচক করবে। অন্যদিকে রান্নার কাজে আমরা অ্যালুমিনিয়ামের পাত্র, লোহার কড়াই ব্যবহার করি। কেন? কারণ এইগুলা চুলার আগুন থেকে তাপ পরিবহন করে রান্নার মূল উপাদানে পৌঁছে দেয় এবং উপাদানগুলো ওই তাপে সিদ্ধ হয়ে যায়। অর্থাৎ ধাতু সমূহের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা ভালোভাবে তাপ পরিবহন করে। ঠিক আছে, তার মানে দুইটা বৈশিষ্ট্য বললাম। যে সকল পদার্থ চকচকে এবং তাপ পরিবহন করে তাদেরকে আমরা ধাতু বলবো। আবার বিদ্যুৎ পরিবহনও করে। বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। তোমরা যে বাসা বাড়িতে তার দেখো না, ওই যে মাল্টি প্লাগের তার বা হচ্ছে মোবাইলের যে কেবলের তার বা বিভিন্ন যে তার, হ্যাঁ, যেটার মাধ্যমে ইলেকট্রিসিটি পাস হয়, তড়িৎ প্রবাহিত হয়, তো সেই তারের মধ্যে একটা গুণা আছে, বা সেই তারটাকে তুমি যদি কাটো, প্রথমে একটা রাবারের কোট থাকে, কোটের ভিতরে একটা মানে শক্ত একটা পদার্থ থাকে, যেটাকে আবার কি করা যায়, যেটা নমনীয়। নমনীয় মানে কি? যে কোনো দিকে আমি সেটাকে মুভ করতে পারি, মানে স্থিতিস্থাপক পদার্থ। সো ওইটাই মূলত তামার তৈরি। ওইটা কি দিয়ে তৈরি? তামা দিয়ে তৈরি। তার মানে তামাও হচ্ছে একটা, তামা একটা ধাতু। আর ধাতু হইলে কি বলতে পারি আমরা? ধাতু হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, মানে বিদ্যুৎ পরিবহন করতে পারে ধাতু। তাহলে এক কথায় বলা যায় ধাতু বা ধাতব পদার্থ সমূহ সাধারণত দেখতে চকচকে এবং এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়। এটা হচ্ছে ধাতুর সংজ্ঞা। ক নম্বর প্রশ্নে আসলে এই লাইনটা লিখবা যে ধাতু কাকে বলে? ধাতু বা ধাতব পদার্থ সমূহ দেখতে চকচকে এবং এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হবে। এরপর দেখো অধাতু। অধাতু কাকে বলে বলতো? তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী পদার্থকে আমরা অধাতু বলবো। কুপরিবাহী মানে কি বলতো? কুপরিবাহীর অপর নামে হচ্ছে অপরিবাহী, মানে পরিবহন করবে না, পরিবহন সে করবে না। ওই সকল পদার্থই হচ্ছে অধাতু, মানে চকচক করবে না, বিদ্যুৎ পরিবহনও করবে না, তাপও পরিবহন করবে না, ওই সকল পদার্থকে আমরা অধাতু বলি। যেমন হচ্ছে নাইট্রোজেন একটা গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি হচ্ছে অধাতু। আর ধাতু কোনগুলো ছিল বলতো? এই যে স্বর্ণ, ঠিক আছে, স্বর্ণ, তারপরে তামা, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে ধাতুর উদাহরণ। বুঝতে পেরেছো? এরপরে দেখো ধাতু অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা এখানে একটা পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে। তারপর হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কাকে বলে? মনে রাখবা, নাঙ্ক, নামের শেষে যদি নাঙ্ক, আঙ্ক, পাঙ্ক এরকম যদি পাও, নামের শেষে যদি এরকম আঙ্ক পাও, নাঙ্ক, তাহলে এই নাঙ্ক মানে বোঝায়
এটা কোন একটা তাপমাত্রা, এটা কি বলতো, কোন একটা তাপমাত্রা, কোন একটা তাপমাত্রাকে বোঝাচ্ছে, মনে থাকবে তো। নামের শেষে নাঙ্ক আঙ্ক এগুলো যদি পাও তাহলে ভাববো ওটা একটা তাপমাত্রা। গলনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা, স্ফুটনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। দুইটা দুই রকম তাপমাত্রা, ভিন্ন ভিন্ন তাপমাত্রা। কেমন তাপমাত্রা? গলনাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় কোনো একটা বস্তু গলতে শুরু করে, কোনো একটা কঠিন পদার্থ গলতে শুরু করে, মানে তরলে পরিণত হয় যেই তাপমাত্রায় কোনো একটি তরল পদার্থ, কোনো একটা কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাকে আমরা গলনাঙ্ক বলি। যেমন এই কলম, এটা একটা কঠিন পদার্থ, শক্ত, তাই না? এটাকে আমি যদি নিচ দিয়ে একটা গ্যাস লাইট জ্বালাই দিই, তাপ দেওয়ার পরে ধরো এটার তাপমাত্রা প্রথমে 10 ডিগ্রি সেলসিয়াস হলো, 20 ডিগ্রি, 30, 40, 50 এরকম করতে করতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পরে এই কলমটা গলতে শুরু করলো, গইলা নিচে পড়লো তরল আকারে। তার মানে কি, এই কঠিন পদার্থটাকে আমি তরল পদার্থে পরিণত করছি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে, তাই না? তার মানে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হচ্ছে এই পদার্থের জন্য গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক কাকে বলে? এটাও একটা তাপমাত্রা। কেমন তাপমাত্রা? যেই তাপমাত্রায় কোন একটি তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, বাষ্পে মানে উড়ে যায়, হ্যাঁ, ধোঁয়া আকারে উড়ে যায়, বাষ্পে পরিণত হয়। যেই তাপমাত্রায় কোন একটি তরল পদার্থকে আমরা বাষ্পে পরিণত করতে পারি, বা বায়বীয় পদার্থতে পরিণত করতে পারি, বা গ্যাসীয় পদার্থতে পরিণত করতে পারি, যেই তাপমাত্রায়, সেই তাপমাত্রাটাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আচ্ছা, এরপরে দেখো, এই যে মোমবাতির কথা এখানে বলা হয়েছে, মোমবাতি যখন মোমটা গলে যায়, মোমকে তাপ দিলে গলে যায়, তাই না? তো কত তাপমাত্রা এটা গলে জানো? 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা মনে রাখবা। 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে মোমের গলনাঙ্ক। এটা এমসিকিউ তে আসবে যে মোমের গলনাঙ্ক কত। মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস, 57 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রায় কঠিন মোম তরলে পরিণত হয়, মানে গলতে শুরু করে 57 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে সংজ্ঞা এখানে দেওয়া আছে, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। এটা ক নাম্বার প্রশ্নে আসলে উত্তর দিবা, অথবা খ নাম্বার প্রশ্নে, অনুধাবনমূলক প্রশ্নে আসলে এটা উত্তর দিবা যে গলনাঙ্ক কাকে বলে। যেই তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। বুঝতে পেরেছো? এবার দেখো, কিছু কিছু পদার্থ আছে যাদের গলনাঙ্ক যা, স্ফুটনাঙ্কও তাই। ঠিক আছে? স্ফুটনাঙ্ক মানে কি? যেই তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। তো এখানে দেখো, এই যে স্ফুটনাঙ্কটা একটু দেখো। স্ফুটনাঙ্ক কি? এই যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেই তাপমাত্রাই হচ্ছে স্ফুটনাঙ্ক। পানি ফুটতে শুরু করে মানে কি? পানি তো একটা তরল পদার্থ, আর পানি যখন ফোটা শুরু করে তখন পানি থেকে ধোঁয়া বের হয় না, সাদা সাদা, ওই ধোঁয়াটা হচ্ছে গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। তার মানে তরল থেকে বায়বীয় পদার্থে রূপান্তরিত হয় যেই তাপমাত্রায়, সেই তাপমাত্রাটাকেই আমরা স্ফুটনাঙ্ক বলি। বুঝতে পেরেছো? তাহলে এই যে স্ফুটনাঙ্কর একটা পরীক্ষা এখানে দেওয়া আছে, সেটা এখানে আর আমি না দেখাই, কারণ এই পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের অলরেডি পড়াই দেওয়া হয়েছে। আমি জাস্ট মেইন টপিক গুলো একটু শেষ করি, যে ধাতু অধাতুর পরিবর্তন। এরপর দেখো সর্বশেষ আরেকটা টপিক আছে হিমাঙ্ক। হিমাঙ্ক কি বলতো? আচ্ছা, আচ্ছা দেখো, হিমাঙ্ক জিনিসটা হচ্ছে যখন আমরা কি করি বলতো, যে কঠিন একটা মোমের কথাই চিন্তা করো, যে তরল মোম থেকে কঠিন মোম হওয়ার প্রক্রিয়াই হলো কাঠিনীভবন। আর যে তাপমাত্রায় তরল মোম জমে কঠিন হয় তাকে হিমাঙ্ক বলে। মানে এক কথায় মনে রাখবা, যে তরল থেকে কঠিন পদার্থতে রূপান্তর হইতে গেলে যেই তাপমাত্রা লাগে, হিমাঙ্ক, লাস্টে আঙ্ক আছে, তার মানে এটাও একটা তাপমাত্রা। তার মানে কেমন তাপমাত্রা? যেই তাপমাত্রায় তরল পদার্থ কঠিন পদার্থে রূপান্তরিত হয়, যেই তাপমাত্রায় কোনো একটা পদার্থ তরল অবস্থা থেকে কঠিন অবস্থাতে পরিণত হয়, সেই তাপমাত্রাকে হিমাঙ্ক বলে। এটা ক নম্বরে আসবে? ঠিক আছে, তাহলে হিমাঙ্ক কাকে বলে এটা একটু জেনে রাখবা। এরপরে দেখো, এই যে এখানে একটা কথা বলা আছে, যে এই যে পানির গলনাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, এটা জানিয়ে রাখবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পানির গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি মানে কঠিন বরফ গলতে শুরু করে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন, মানে পানির তো তিনটা অবস্থা, কঠিন, তরল আর বায়বীয় বা গ্যাসীয়। তো পানি কখন কঠিন থাকে? যখন সে বরফ আকারে থাকে। আর পানি যখন
পানি থাকে, পানি মানে এটা তার তরল অবস্থা, আর পানিটাকে যখন আমরা তাপ দিই সেটা ফুটতে শুরু করে তখন সেটা তার গ্যাসীয় অবস্থা। তো পানির এই যে তিনটা অবস্থার মধ্যে পানির গলনাঙ্ক 0°C মানে বোঝাচ্ছে যে তাপমাত্রায় পানি কি হয় বলতো, গলতে শুরু করে। তার মানে 0°C তাপমাত্রায় তুমি যদি পানিকে রাখো, তাহলে ওই মানে একটা বরফকে যদি 0°C তাপমাত্রায় রাখো, তাহলেই সেই বরফটা গলতে শুরু করবে। আর বরফ মানেই তো পানি, তাহলে পানির গলনাঙ্ক 0°C। বুঝতে পেরেছো? তো এই গলনাঙ্ক যা হিমাঙ্ক তাই, পানির ক্ষেত্রে গলনাঙ্ক যা হিমাঙ্ক তাই। আবার তুমি যদি একটা গরম পানিকে ঠান্ডা করতে 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 0°C তাপমাত্রাতে আনো, তাহলে সেই ঠান্ডা পানিটা বরফে জমা শুরু করবে ওই 0°C তাপমাত্রাতেই। তাহলে যেই তাপমাত্রায় আমরা জানি তরল পদার্থ কঠিনে পরিণত হয়, যেই তাপমাত্রায় তরল পদার্থ কঠিনে পরিণত হয় তাকে তার হিমাঙ্ক বলে। তাহলে পানির হিমাঙ্ক কত? 0°C। তার মানে পানির গলনাঙ্ক যা, পানির হিমাঙ্কও তাই, দুইটা সেম। পানির গলনাঙ্ক এবং হিমাঙ্ক দুইটাই সেম। আচ্ছা, তো শেষ, মোটামুটি বেসিক পড়ানো শেষ। এখন বলো, বেসিক নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো, আমি কোশ্চেন পার্টটাতে চলে যাব এখনই। সো বেসিক নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে এখনই কমেন্ট করে বলতে পারো যে এতটুকু যা পড়াইলাম তার মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলো। ওকে ফারহান, বুঝতে পেরেছি। হ্যাঁ, আজকে কি লাইভ কুইজ আছে? হ্যাঁ, লাইভ কুইজ আছে আজকে। তারপরে আরোয়া স্যার, কুইজ কখন দিবেন? এই যে এখনই নিব কুইজ। ফাতিহা নূর, নো প্রবলেম। সায়েদা বাড়ি, বুঝছি। সাগর ভাই এটা বাড়াই দেন ব্রাইটনেস। নওরিন, নো প্রবলেম স্যার, ওকে। জাফরিন, নো কোশ্চেন স্যার, ওকে। কারো কোনো কোশ্চেন থাকলে তারপরেও কমেন্ট করে জানাবা, আমি সলভ করে দিব। এখন আমি কোশ্চেন পার্টে চলে যাব ভাই, আধা ঘন্টা লাগবে এখনো। আধা ঘন্টা লাগবে? পরিবেশ ভারসাম্য শেষই হবে না। তাহলে আচ্ছা, আমি 15 মিনিটে শেষ করি। তাহলে আপনি আজকে ক্লাস না এটাই থাকবে? নেবেন? ইচ্ছা, আপনার ইচ্ছা। 9টা পর্যন্ত। সাগর ভাই কয়টা? আচ্ছা, নিতে থাকেন, কয়টা পর্যন্ত সময় আছে? আচ্ছা ঠিক আছে, বসেন। না, আমি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে যে কারো কোনো প্রশ্ন নেই, তোমাদের রাজ স্যার এসেছিলেন তোমাদের পরবর্তী অধ্যায়টি নেওয়ার জন্য, বাট আমি স্যারের কাছ থেকে কিছু সময় চেয়ে নিলাম, কারণ তোমাদের এখনো কোশ্চেন পার্টটা বাকি। সো কোশ্চেন পার্টটা পড়ানো হলে আমি স্যারকে ডাকবো, স্যার পরবর্তী চ্যাপ্টারটি তোমাদের নিয়ে নিবে। তো কারো যেহেতু কোনো প্রশ্ন নাই, তাহলে আসো আমরা আমাদের কোশ্চেন পার্টে ঢুকে যাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কোশ্চেন পার্টে চলে যাচ্ছি। এখন আমরা লাইভ এমসিকিউ নিব, তারপরে সিকিউ পড়ে তারপর এই চ্যাপ্টারটি আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে? সো আসো আমরা শুরু করে দিচ্ছি। তো এই অধ্যায়টি মোটামুটি একটা ইম্পর্টেন্ট অধ্যায়, কারণ তোমরা যখন পরবর্তী শ্রেণীতে উঠবা তখন তোমাদের এই যে তাপমাত্রা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক নিয়ে তারপর তোমাদের অনেক পড়াশোনা থাকবে। তো সেই পড়াশোনাগুলো মোটামুটি এখান থেকেই শুরু হবে, বেসিকটা। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমে এমসিকিউ দেখো, তোমরা যারা যারা পারবা তারা অ্যান্সার গুলো দিয়ে রাখবা। এখানে 5টা এমসিকিউ আছে, আমি পড়ে শোনাচ্ছি, সবাই রেডি হও। ওকে, 1 নাম্বার, যা জায়গা দখল করে ও যার ভর আছে তাকে কি বলে? 2 নাম্বার, পানিকে তাপ দিলে কোনটি হয়? 3 নাম্বার, নিচের কোন পদার্থ 3টি অবস্থায় থাকতে পারে? 4 নাম্বার, পানির অবস্থা কয়টি? 5 নাম্বার, বরফ পানির কোন অবস্থা? বরফ পানির কোন অবস্থা? এই 5টা এমসিকিউ। তো প্রথমেই দেখো, আমরা 1 নাম্বার অ্যান্সার দিচ্ছি। প্রথম অ্যান্সারটা কি হবে? পদার্থ, যা জায়গা দখল করে ও যার ভর আছে তাকে আমরা পদার্থ বলি। 2 নাম্বার, পানিকে তাপ দিলে কোনটি হয় বলতো? পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। 3 নাম্বার, নিচের কোন পদার্থটি 3টি অবস্থায় থাকতে পারে? অ্যান্সার পানি। পানির 3টি অবস্থা আছে, তরল, কঠিন, মানে কঠিন, তরল এবং বায়বীয়, 3টি অবস্থায় থাকতে পারে। তারপরে পানির অবস্থা কয়টি? 3টি, যে মাত্র যেটা বললাম 3টি। বরফ পানির কোন অবস্থা? বরফ পানির কঠিন অবস্থা। পানি যখন কঠিন অবস্থায় থাকে বা সলিড অবস্থায় থাকে তখন সেটি বরফ অবস্থায় থাকে। তার মানে বরফ পানির কঠিন অবস্থা। এখন আমি একটু অ্যান্সার গুলো চেক করছি যে কারা কারা সঠিক অ্যান্সার দিতে পেরেছো। আচ্ছা, জাফরিন আবেদিন অপসি, তুমি অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। আরওয়া অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। নওরিন অ্যান্সার দিয়েছো। সায়েদা তাহিরা বাড়ি অ্যান্সার দিয়েছো। তারপরে আচ্ছা,
হানাবি হিনাতা, তুমি আনমিউট করতে বলেছো। আচ্ছা, আমি তোমাকে আনমিউট করছি। আমি তো প্রথম আসছিলাম, তখন আমাদের কারেন্টটা চলে গেছিল। তখন আমি কিছু মানে শুনতে পাই নাই বা চলে গেছিল, ওকে ক্লাসটা করতে পারি নাই। ওকে, তাহলে তুমি হচ্ছে বাবা এই ক্লাসটি, আজকের ক্লাসটি হচ্ছে রেকর্ড করা থাকবে, আপলোড দেওয়া থাকবে ওয়েবসাইটে, তুমি একটু কষ্ট করে ওখান থেকে দেখে নিবা, হ্যাঁ। আর এই ক্লাসটি যদি ওখান থেকে দেখার পরেও তোমার কোনো কোনো বিষয়ে সমস্যা থাকে, সেটা তুমি আমাদের ওই যে তোমাদের যে গ্রুপটি আছে, ওই গ্রুপটিতে আমার নাম মেনশন করে বা তোমাদের রাজ স্যারের নাম মেনশন করে প্রবলেম গুলো ছবি তুলে পাঠিয়ে দিবে, আমরা তোমাদের সলভ করে দিব, ঠিক আছে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আর কে কে অ্যান্সার দিয়েছো? জুনায়েদ অ্যান্সার দিয়েছো, নুসরাত আলমগীর নিহা অ্যান্সার দিয়েছো, আরিশা জান্নাত অ্যান্সার দিয়েছো, তারপরে দেলোয়ার অ্যান্সার দিয়েছো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এর পরের স্লাইডে আমরা চলে যাই। পরের স্লাইডের কোশ্চেনগুলো আমরা একটু দেখি। এই যে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটির উপর ভিত্তি করে পদার্থকে শ্রেণীবিন্যাস করা যায়? 7 নম্বর হচ্ছে, কোন পদার্থের আকার আয়তন পরিবর্তন করা কষ্টসাধ্য? 8 নম্বর হচ্ছে, কোন পদার্থের দৃঢ়তা কম? 9 নম্বর হচ্ছে, কোন বস্তু যতটুকু জায়গা দখল করে সেটিকে ওই বস্তুর কি বলে? তারপরে 10 নম্বর হচ্ছে, যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই তা হলো কি? তাহলে এই যে 5টি প্রশ্নের উত্তর তোমরা দেওয়া শুরু করো, আমি সঠিক অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখো 6 নাম্বার, নিচের কোনটির উপর ভিত্তি করে পদার্থের শ্রেণীবিন্যাস করা যায়? অ্যান্সার হচ্ছে অবস্থা। পদার্থের অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। তারপর 7 নাম্বার, কোন পদার্থের আকার আয়তন পরিবর্তন করা কষ্টসাধ্য? কোন পদার্থের আকার আয়তন পরিবর্তন করা কষ্টসাধ্য? অ্যান্সার হচ্ছে কঠিন পদার্থের। কঠিন পদার্থের আকার বা আয়তন খুব সহজে পরিবর্তন করা যায় না। 8 নাম্বার, কোন পদার্থের দৃঢ়তা কম? দৃঢ়তা কম কোন পদার্থের? মার্বেল কি একটা কঠিন পদার্থ? সরিষার দানা, এটাও একটা কঠিন পদার্থ। পাথর একটা কঠিন পদার্থ, ইটও একটা কঠিন পদার্থ, সবগুলাই কঠিন। বাট এর মধ্যে দৃঢ়তা তুলনামূলক কম কার? আমি একটু আগেই পড়িয়েছি বইয়ের মধ্যে। অ্যান্সার হচ্ছে সরিষার দানা। সরিষার দানার দৃঢ়তা কম কেন? কারণ এইটাকে চাপ দিলে খুব তাড়াতাড়ি এটা ভেঙে যাবে বা ফেটে যাবে, যেটা পাথরকে চাপ দিলে হবে না, ইটকে চাপ দিলে তো হবেই না, মার্বেলকেও চাপ দিলে হবে না। এবার দেখো 9 নাম্বার, কোন বস্তু যতটুকু জায়গা দখল করে সেটিকে ওই বস্তুর কি বলে? আয়তন বলে। যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই তা হলো গ্যাসীয় পদার্থ, কারণ আমরা জানি গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এবার আমি দেখি কারা কারা অ্যান্সার গুলো দিয়েছো। আচ্ছা, আরিশা জান্নাত অ্যান্সার দিয়েছো, নুসরাত আলমগীর নিহা অ্যান্সার দিয়েছো, তারপর জুনায়েদ ইসলাম দিয়েছো, আরওয়া দিয়েছো, দেলওয়ার দিয়েছো, সৈয়দা তাহেরা বাড়ি দিয়েছো, তারপরে হচ্ছে আর কারা কারা অ্যান্সার দিয়েছো? ফারহান অ্যান্সার দিয়েছো, ফারহান এইচ রিদম, তারপরে হচ্ছে জাফরিন আবেদিন ওপসি অ্যান্সার দিয়েছো, ফাতিহা নূর অ্যান্সার দিয়েছো, নওরিন 678 এর অ্যান্সার দিয়েছো, 67 এর অ্যান্সার দিয়েছো, আরওয়া অ্যান্সার দিয়েছো, নওরিন ওকে নওরিন অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তারপরে হানাবি হিনাতা অ্যান্সার দিয়েছো, তারপরে হচ্ছে রাইহান অ্যান্সার না, রাইহান লেখেছো ইয়েস। ওকে, রাইহান অ্যান্সার দাও না। রাইহান, তোমার অ্যান্সার গুলো কোথায় বাবা? অনিন্দ অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সবাইকে। যারা যারা অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আরওয়া হচ্ছে হ্যান্ড রেজ করেছো। আরওয়া কি কিছু বলতে চাচ্ছো? আমি তোমাকে আনমিউট করেছি, বলো। কিছু নয়, তখন হ্যান্ড রাইজ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আরওয়া। আচ্ছা, অনিন্দ হ্যান্ড রেজ করেছো। অনিন্দ কি কিছু বলতে চাচ্ছো? অনিন্দ অনিন্দ, তোমার কথা কেটে কেটে আসতেছে বাবা, বেজে বেজে আসতেছে। হ্যাঁ অনিন্দ বলো। অনিন্দ শুনতে পাচ্ছি, বলো। অনিন্দ, হ্যালো। স্যার, হ্যাঁ, আগের অনিন্দ তোমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না বাবা, নেটে সমস্যার কারণে কেটে কেটে আসতেছে তোমার কথা। তুমি একটু মেসেজে টাইপ করে লেখো, কমেন্টে লেখো। আগের এমসিকিউ বলো বলো। আগের এমসিকিউ গুলো একটু বোঝাও। আগের এমসিকিউ বুঝাবো?
আগের জি স্যার আগের এমসিকিউ গুলো আমি রেকর্ড করে স্যার একটু দেখান দেখান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে একবারের জন্য দেখাচ্ছি, তুমি একটু দেখো। এই এমসিকিউ গুলো তো দেখেছো তাই না? এবার এই আগের গুলো দেখো। এটা হচ্ছে আগেরটা। ঠিক আছে, জি স্যার ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা চলে যাই। দেখো, এর পরের স্লাইডে আমরা চলে যাই। তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অনিন্দ, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা পরের স্লাইডে চলে যাই। তো এই স্লাইডটাও শেষ। এর পরের স্লাইডটা হচ্ছে এরকম 11 নম্বর, বায়ু, হাইড্রোজেন ও অক্সিজেন কোন জাতীয় পদার্থ? বায়ু, হাইড্রোজেন ও অক্সিজেন কোন জাতীয় পদার্থ? 12 নম্বর, নিচের কোনটির তাপ ও পরিবাহিতা বেশি? কোনটির তাপ পরিবাহিতা বেশি? 13 নম্বর, নিচের কোনটি ধাতু? 14 নম্বর, বিশুদ্ধ অবস্থায় লোহা কোন বর্ণের হয়? 15 নম্বর, নিচের কোনটি অধাতু? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে থাকো, আমি অ্যান্সার গুলো করে দিচ্ছি। প্রথমে 11 নম্বর, বায়ু, হাইড্রোজেন ও অক্সিজেন কোন জাতীয় পদার্থ? বলতো বায়বীয় পদার্থ। নিচের কোনটি তাপ পরিবাহিতা বেশি? তাপ পরিবাহিতা বেশি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা কঠিন পদার্থ। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা কঠিন পদার্থ। কঠিন পদার্থ মানে কি? সলিড, মানে যার তাপ পরিবাহিতা বেশি হবে, খুব স্বাভাবিক। তারপরে নিচের কোনটি ধাতু? ধাতু হচ্ছে লোহা। ঠিক আছে, কাঠ ধাতু না, নাইট্রোজেনও ধাতু না, অক্সিজেনও ধাতু না, লোহা হচ্ছে ধাতু। কেন? কারণ এটা তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে, ভর আছে, আয়তন আছে, মানে জায়গা দখল করে। এবার বিশুদ্ধ অবস্থায় লোহা কোন বর্ণের হয়? মনে রাখবা, বিশুদ্ধ অবস্থায় লোহা সাদা বর্ণের হয়। কিন্তু তুমি তো কখনো সাদা লোহা দেখো নাই, তুমি দেখেছো কালো লোহা বা অন্য কোনো রঙের লোহা। সাদা লোহা কি কেউ দেখেছো? যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্টে জানাও। বিশুদ্ধ অবস্থায় যখন লোহাটা একদম পিওর, পিওর লোহা, আয়রন, তখন ওটার কালারটা থাকে একদম হোয়াইট, মানে সাদা রঙের থাকে। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অধাতু? অধাতু কোনটি বলতো? সালফার। সালফার হচ্ছে একটা অধাতু। কেন? কারণ টিন হচ্ছে কি? শক্ত, তার মানে এটা ধাতু। তারপর অ্যালুমিনিয়াম, এটাও শক্ত ধাতু। তামা, তামা মানে কি? কপার, এটাও শক্ত, তার মানে এটাও ধাতু। এবার আমি অ্যান্সার গুলো চেক করছি। আচ্ছা, কারা কারা অ্যান্সার দিয়েছো? রাইয়ান লিখেছো, আমিও দিয়েছি স্যার। আমি তোমার অ্যান্সার দেখতে পাচ্ছি না রাইয়ান। জাফরিন অ্যান্সার দিয়েছো, জাফরিন আবেদিন ওপসি অ্যান্সার দিয়েছো, রিদম অ্যান্সার দিয়েছো, ফারহান, তারপরে হচ্ছে নুসরাত আলমগীর নিহা অ্যান্সার দিয়েছো, জুনায়েদ অ্যান্সার দিয়েছো, হানাবি ইনাতা অ্যান্সার দিয়েছো, আরওয়া অ্যান্সার দিয়েছো, তারপরে সৈয়দা তাহেরা বাড়ি, ওকে, অ্যান্সার দিয়েছো, নওরিন। হ্যাঁ, তোমাদের এইখানে দেখো, তোমাদের আমি বইতে যা যা পড়িয়েছি, অনিন্দ অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ সবাইকে যারা যারা অ্যান্সার দিয়েছো। তোমাদের আমি যা যা পড়িয়েছি বইয়ের মধ্যে, আমি কিন্তু সেগুলো এখানে অ্যাড রেখেছি, মানে সেগুলো এখানে রেখেছি, এবং এই সেম জিনিসগুলোই তোমাদের গাইডে থাকবে বা বিভিন্ন সহায়ক বইতেও থাকবে। কারণ মূল জিনিসটা হচ্ছে বই। তুমি যদি বই পড়ো, বই পড়লে ওই সব জিনিসগুলো তুমি এখানেও পাবা, গাইডেও পাবা, সব জায়গাতেই পাবা। কারণ সবাই মূল বইটাকে ফোকাস করেই হচ্ছে এই প্রশ্নগুলা তুলেছে। বুঝতে পেরেছো? সো আমাদের সবার প্রথমে বইটা আগে ভালো মতো শেষ করতে হবে। এরপরের স্লাইডটা দেখো, 16 নম্বর এমসিকিউ, মোমের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 17 নম্বর, নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? 18 নম্বর, পানির গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 19 নম্বর, সাধারণ লবণের গলনাঙ্ক কত? 20 নম্বর, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় ওই তাপমাত্রাকে ওই পদার্থের ড্যাশ বলে। তাহলে প্রথমে দেখো 16 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে মোমের গলনাঙ্ক কত? 57 ডিগ্রি সেলসিয়াস। আমি একটু আগেই পড়িয়েছি। নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? দেখো বরফ, বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, মানে পানিতে পরিণত হয়, তরল পদার্থে পরিণত হয়। বরফ তো নর্মালি একটা কঠিন পদার্থ, তাই না? তো যে তাপমাত্রায় কঠিন থেকে তরল পদার্থে পরিণত হয় ওই তাপমাত্রাকে আমরা গলনাঙ্ক বলি। তাহলে তারপর হচ্ছে মোম, মোমের গলনাঙ্ক কত? মোমের গলনাঙ্ক হচ্ছে তোমার এর থেকেও কম। চিনির গলনাঙ্ক বেশি, লবণের গলনাঙ্ক আরো বেশি, বাট আমাদের আচ্ছা এখানে অ্যান্সারটা ভুল আছে। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার বরফ হওয়ার কথা। এখানে অ্যান্সারটা 17 নম্বরে ক হওয়ার কথা। 18 নম্বর দেখো, পানির গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? পানির গলনাঙ্ক কত বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস। কারণ পানি মানে কি? পানি মানে এখানে বরফকে বোঝাচ্ছে। বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর 19 নম্বর, সাধারণ লবণের গলনাঙ্ক কত? সাধারণ লবণের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবা, মানে লবণ কিন্তু সহজে গলে না, লবণকে গলাইতে গেলে অনেক তাপ দিতে হয়। তো সেই তাপটা কত? 808 ডিগ্রি সেলসিয়াস। 808
801°C। 20 নম্বর হচ্ছে যে তাপমাত্রায় কোনো পদার্থ, কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ক মানে কি? তরল থেকে বাষ্পে পরিণত হইলে ওটাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। সো অ্যান্সার গুলা কারা কারা দিয়েছো আমি একটু চেক করি। সৈয়দা তাহেরা বাড়ি অ্যান্সার দিয়েছো, জাফরিন অ্যান্সার দিয়েছো, ফারহান অ্যান্সার দিয়েছো, নুসরাত আলমগীর অ্যান্সার দিয়েছো, জুনায়েদ অ্যান্সার দিয়েছো, আরওয়া অ্যান্সার দিয়েছো। ওকে, থ্যাংক ইউ সবাইকে, যারা যারা অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ সবাইকে। তো এই হচ্ছে আমাদের আজকের লাইভ এমসিকিউ। এরপর আমরা সৃজনশীল শুরু করব। দেখো, তো প্রথমে আমরা 1 নাম্বার যে সৃজনশীলটা দেখবো সেটার উদ্দীপকটা আমরা আগে একটু দেখি। এটা হচ্ছে উদ্দীপক, তারপর এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন জ্ঞানমূলক, তার নিচে খ নাম্বার প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন আছে। সো আমরা প্রথম উদ্দীপকটা আগে একটু পড়ি, দেখি উদ্দীপকে কি বলা আছে। 1 নাম্বার সৃজনশীল উদ্দীপকটা হচ্ছে এরকম: ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রুমি জানালো, কি জানালো? যে হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে যৌগিক পদার্থ পানি গঠিত হয়েছে। তার মানে পানি গঠিত হয়েছে কি নিয়ে? হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে একটা যৌগিক পদার্থ পানি গঠিত হয়েছে। ক্লাসে আরো জানতে পারলো পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে। পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে? 3টি। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপক দিয়ে আমাদের ক নাম্বার বা জ্ঞানমূলক যে প্রশ্নটি করা হয়েছে, সেই জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে এরকম যে মোমের হিমাঙ্ক কত? মোমটা কি বলতো? আমরা যেই পদার্থটি বা যেই জিনিসটি অন্ধকারকে আলোকিত করার জন্য ব্যবহার করি, সেই জিনিসটিকে আমরা মোম বলি। তাহলে মোমের হিমাঙ্ক কত? তো মোমের হিমাঙ্ক কি? যে তাপমাত্রায় তরল মোম জমে কঠিন হয়ে যায় তাকে মোমের হিমাঙ্ক বলে। ঠিক আছে, এখানে হিমাঙ্ক হবে, কথাটা এখানে কি হবে? হিমাঙ্ক হবে। যে তাপমাত্রায় তরল মোম জমে কঠিন হয়ে যায় তাকে কি বলে? মোমের হিমাঙ্ক বলে। এরপরে দেখো, কোন বস্তুকে কখন পদার্থ বলা যাবে? কোন বস্তুকে আমরা কখন পদার্থ বলবো বলতো? কোন বস্তুকে তখনই পদার্থ বলা যাবে যখন তার মধ্যে নিম্নের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। কি কি বৈশিষ্ট্য? স্থান দখল করার ক্ষমতা 1 নম্বরে, 2 নম্বরে ভর ও ওজন থাকবে, 3 নম্বরে বল প্রয়োগে বাধার সৃষ্টি করবে, 4 নম্বরে দৃঢ়তা থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই 4টি বৈশিষ্ট্য যদি কোনো একটা পদার্থের মধ্যে থাকে তাহলেই কেবল তুমি ওই জিনিসটাকে তুমি পদার্থ বলতে পারবা। তাহলে পদার্থ হইতে গেলে তার এই 4টা শর্তকে মেনে চলতে হবে। কি কি? তার স্থান দখল করার ক্ষমতা থাকতে হবে, যে সে জায়গা দখল করবে একটা জায়গায় রাখলে, তারপর ভর ও ওজন থাকবে তার, তারপরে বল প্রয়োগে বাধার সৃষ্টি করবে যেটা আমি শুরুতেই বলেছিলাম, তারপর দৃঢ়তা থাকবে মানে টাইট হবে, শক্ত হবে, দৃঢ়তা থাকতে পারে আবার নাও থাকতে পারে, এটা ম্যান্ডেটরি না। যেমন পানির দৃঢ়তা কম, গ্যাসীয় পদার্থের দৃঢ়তা নাই বললেই চলে, একেবারেই নাই, কিন্তু কঠিনের দৃঢ়তা সবচেয়ে বেশি। সো পদার্থ হইতে গেলে এই বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে। তাহলে এটা গেল ক নাম্বার প্রশ্ন, এটা খ নাম্বার প্রশ্ন, মানে এটা জ্ঞানমূলক, এটা অনুধাবনমূলক, এটা 1 মার্কসের, এটা 2 মার্কসের। এবার গ নাম্বার প্রয়োগমূলক প্রশ্নটি দেখো, এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, যে উদ্দীপকে উল্লেখিত মৌল দুটি অধাতু 3টি যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। উদ্দীপকে যে 2টা মৌলের কথা বলা হয়েছে, এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 2টা কি বলতো? মৌল। মৌল কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আমরা অন্য আর কোনো পদার্থ পাবো না, সেই পদার্থটাকে মৌলিক পদার্থ বলে। এই মৌলিক পদার্থ থেকেই মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপই হচ্ছে মৌল। বুঝতে পেরেছো? তাহলে এই মৌল, এই যে এই 2টা মৌলের কথা বলা আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 2টা মৌল অধাতু। এই 2টা মৌলের বৈশিষ্ট্য হচ্ছে এরা অধাতু। এই অধাতু যে হয়েছে, এটার 3টা যুক্তি দিতে বলছে বা 3টা যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে। আসো আমরা ব্যাখ্যা করি। তো প্রথমেই দেখো, উদ্দীপকে উল্লেখিত মৌল দুটি হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। কি বলতো? হাইড্রোজেন এবং অক্সিজেন। বুঝতে পেরেছো? উদ্দীপকে যে পদার্থ সেগুলো হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। এই যে দেখো, হাইড্রোজেন এবং অক্সিজেন মৌল দুটি যে অধাতু তা নিম্নের 3টি যুক্তি দ্বারা ব্যাখ্যা করা হলো। প্রথম যুক্তি, যে এটা হচ্ছে প্রথম যুক্তি, যে হাইড্রোজেন ও অক্সিজেন ধাতুর মতো চকচকে নয়। তার মানে এক কথায় কি? তারা চকচকে নয়। এটা হচ্ছে প্রথম যুক্তি। এরা অধাতু হওয়ার প্রথম যুক্তি হচ্ছে এরা চকচকে নয়। 2 নাম্বার, দ্বিতীয় যুক্তিটা কি? দেখো, দ্বিতীয় যুক্তি হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন ধাতুর মতো তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না। তারা তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না, অর্থাৎ তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। যারা তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে অপরিবাহী বলে, তাপ ও বিদ্যুৎ অপরিবাহী বলে। সো এরা কারা? এরাই তো অধাতু নাকি? তৃতীয় যুক্তিটা হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেনকে ধাতুর মতো পিটিয়ে পাতলা পাতে ও সরু তারে পরিণত করা যায় না। তার মানে ধাতুর একটা বৈশিষ্ট্য ছিল যে ধাতুকে আমরা যদি পিটাইলে তাহলে সেই ধাতুটাকে চ্যাপ্টা করা যাবে বা সরু করা যাবে। কিন্তু এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন, এদেরকে তুমি যদি পিটাইলে এরা সরুও হবে না, এরা পাতলাও হবে না। কেন হবে না?
কারণ এরা তো অধাতু, এরা ধাতু না। সো এটাই হচ্ছে এদের ধাতু না হওয়ার 3টি যুক্তি। সুতরাং উক্ত যুক্তির সাপেক্ষে বলা যায় হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে কি বলতো অধাতু। বুঝতে পেরেছো প্রশ্নটি? এটি হচ্ছে আমাদের এই 1 নম্বর সৃজনশীলের গ নাম্বার প্রশ্ন, মানে প্রয়োগমূলক প্রশ্ন। ঠিক আছে, 3 মার্কসের প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন। এরপর আমরা দেখব উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন। 4 মার্কসের যে ঘ নাম্বার যে প্রশ্নটি সেটা আমরা এখন দেখব। সো এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন। দেখো এই হচ্ছে আমাদের সেই আগের মতো উদ্দীপকটি আছে। এবার ঘরতে বলছে কি উদ্দীপকের শেষ উক্তিটির বিশ্লেষণ করো। উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ করো। শেষ উক্তিটি কি ছিল উদ্দীপকে বলতো? উদ্দীপকের শেষ উক্তিটি হচ্ছে এটাই যে ক্লাসে আরো জানতে পারলো কি যে পদার্থ 3টি অবস্থায় থাকতে পারে। এই যে এইটা হচ্ছে আমাদের শেষোক্ত উক্তি, যেহেতু ইনভার্টেড কমার মধ্যে আছে তার মানে এটা একটা উক্তি বা এই কথাটা কেউ বলেছে। সো এটাই হবে উক্তি। উক্তিটা কি? শেষোক্ত উক্তিটা হচ্ছে পদার্থ 3টি অবস্থায় থাকতে পারে। পদার্থ কয়টা অবস্থায় থাকতে পারে? 3টা। সো এই জিনিসটা কি আমাদের ব্যাখ্যা করতে হবে, এই উক্তিটা বিশ্লেষণ করতে বলছে। এটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 4 মার্কসের জন্য। ঠিক আছে, সো আসো আমরা ব্যাখ্যা করি। তো দেখো এখানে ব্যাখ্যাটা আমরা কিভাবে করব, এখানে ব্যাখ্যাটা আমরা এভাবে করব। দেখো যে উদ্দীপকের শেষ উক্তিটি হচ্ছে পদার্থ 3টি অবস্থায় থাকতে পারে। উল্লিখিত উক্তিটি নিচে বিশ্লেষণ করা হলো। তো কিভাবে বিশ্লেষণ করব আমরা? এই যে বিশ্লেষণটা দেখো, আমরা জানি কি জানি যে পানি 3 অবস্থায় থাকতে পারে, আর তা হলো কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন, তরল এবং বায়বীয় এই 3টি অবস্থায় থাকতে পারে কে? পানি। পানি কি একটা পদার্থ না? এই অবস্থাগুলো তাপমাত্রার উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা বা টেম্পারেচারের উপর নির্ভর করে। সাধারণ তাপমাত্রায় পানি তরল পদার্থ। নর্মাল টেম্পারেচার, তোমার বাসা বাড়ির টেম্পারেচার কি? যদি তোমার বাসায় এসি না চলে থাকে অথবা হচ্ছে গরম করার কোনো যন্ত্র যদি না থেকে থাকে, তোমার বাসায় যদি ন্যাচারাল টেম্পারেচার থাকে, ওই টেম্পারেচারে তোমার বোতলের মধ্যে বা গ্লাসের মধ্যে যদি পানি থেকে থাকে, তুমি সেই পানির দিকে যদি তাকাও তাহলে তুমি যেটা দেখতে পাবা এটা হচ্ছে কি বলতো পানির নর্মাল অবস্থা, পানির সাধারণ অবস্থা। এটা কেন পানির সাধারণ অবস্থা এরকম কেন? কারণ তোমার রুমের টেম্পারেচার সাধারণ বা নর্মাল, তো এটাকে সাধারণ তাপমাত্রা বলে। তো সাধারণ তাপমাত্রায় পানি তরল পদার্থ। পানিটা কি বলতো? তরল পদার্থ সাধারণ তাপমাত্রায়। এবার সেই সাধারণ তাপমাত্রা থেকে যদি আমি তাপমাত্রা কমাই, মানে ঠান্ডা করি ওয়েদারটা, তাপমাত্রাটা আমি যদি ঠান্ডা করি, তাহলে পানিকে ঠান্ডা করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা কঠিন বরফে পরিণত হয়। কিসে পরিণত হয়? কঠিন বরফে পরিণত হয়। এই বরফকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে তা পানিতে পরিণত হয়। কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা কাকে বলে? স্বাভাবিক যে তাপমাত্রা, আমাদের যে রুমের যে স্বাভাবিক যে তাপমাত্রাটা, সেই স্বাভাবিক তাপমাত্রাটাই হচ্ছে রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা। এটা সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। কত বলতো? 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। কক্ষ তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। তো এই কক্ষ তাপমাত্রায় বা সাধারণ তাপমাত্রায় রুম টেম্পারেচারে পানি বা তরল পদার্থ, এই যে মানে পানিটা কিসে পরিণত হয়? বরফটা তরল পদার্থে পরিণত হয়, অর্থাৎ পানিতে পরিণত হয়। এই বরফ হচ্ছে পানিতে পরিণত হয় কখন? এই কক্ষ তাপমাত্রায় বা সাধারণ তাপমাত্রায়। পানির তাপমাত্রা আরো বৃদ্ধি করলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। পানিটা কি হয় বলতো? ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়ে উড়ে যায়। বাষ্পে পরিণত হয়ে উড়ে যায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে একটা বরফ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হয়, তুমি বলবা 0 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি বলি একটা পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, তুমি বলবা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে উত্তর। এরপর দেখো বাষ্পকে আবার ঘনীভূত করলে, ঘনীভবন কাকে বলে? যেই তাপমাত্রায় বা যেই প্রক্রিয়ায় আমরা কি করতে পারি? বাষ্পকে তরলে পরিণত করতে পারি বা গ্যাসীয় পদার্থকে তরল পদার্থে পরিণত করতে পারি, যেই প্রক্রিয়া তাকে আমরা কি বলি? ঘনীভবন প্রক্রিয়া বা কনডেনসেশন প্রসেস বলি। এরপরে দেখো এটি পুনরায় কঠিন বরফে পরিণত হয়। অতএব দেখা যায় বরফ, পানি, বাষ্প একই উপাদানের 3টি অবস্থা। তার মানে বরফ, পানি এবং বাষ্প এই 3টাই মূলত কি বলতো? পানি। পানি পানি H2O, পানি। এটা হচ্ছে একটাই উপাদান পানি। এই পানিরই 3টা অবস্থা, কি কি? বরফ, পানি এবং গ্যাসীয় বা জলীয় বাষ্প। নিচে প্রবাহ চিত্রের মাধ্যমে পানির 3টি অবস্থা দেখানো হলো। প্রথমে দেখো বরফ। এই বরফটাকে আমরা যদি তাপমাত্রা দিই, বরফকে আমরা তাপমাত্রা বৃদ্ধি করলে তাহলে সেটা পানিতে পরিণত হয়। আবার পানিকে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি,
পানির তাপমাত্রাটা যদি আমরা হ্রাস করি তাহলে সেই পানিটা বরফে পরিণত হয়, আর বরফের তাপমাত্রা বৃদ্ধি করলে সেই বরফটা পানিতে পরিণত হয়, আবার পানির তাপমাত্রা বৃদ্ধি করলে সেই পানিটা বাষ্পে পরিণত হয়, আবার বাষ্পের তাপমাত্রা হ্রাস করলে সেই বাষ্পটা পানিতে পরিণত হয়। বুঝতে পেরেছো? এই ফ্লো চার্টটা মনে রাখবা। এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। কিসের ফ্লো চার্ট বলো তো? এটা হচ্ছে পানির যে তিনটা অবস্থা, এবং তিনটা অবস্থা যে একটা আরেকটার সাথে পরিবর্তনশীল, একটা আরেকটাতে রূপান্তরিত হয়, সেই রূপান্তরিত হওয়ার যে ফ্লো চার্ট সেটাই হচ্ছে এটা। তো এই ছিল আমাদের শেষোক্ত উক্তি, অর্থাৎ পদার্থের যে তিনটে অবস্থা থাকতে পারে তার ব্যাখ্যা হচ্ছে এটা। এটাই হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, অর্থাৎ 4 মার্কসের যে সৃজনশীল প্রশ্নটি থাকে ঘ নাম্বার সেটি। এরপরে দেখো আমাদের সর্বশেষ সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে আছে যে আমরা কি দ্বারা শরীরে তাপমাত্রা পরিমাপ করি। তো 2 নম্বর সৃজনশীলের বা সর্বশেষ আজকের ক্লাসের সর্বশেষ সৃজনশীলের ক নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা কি দ্বারা শরীরের তাপমাত্রা পরিমাপ করি। অ্যান্সার হচ্ছে থার্মোমিটার। কি মিটার? থার্মোমিটার। থার্মোমিটার দ্বারা আমরা শরীরের তাপমাত্রা পরিমাপ করি। খ নম্বর প্রশ্ন হচ্ছে আন্তঃআণবিক শক্তি বৃদ্ধিতে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন। আন্তঃআণবিক শক্তি কাকে বলে? আন্তঃআণবিক শক্তি হচ্ছে সেই শক্তি যেই শক্তি কোনো একটা পদার্থের ভিতরে যে অণু বা পরমাণুগুলো থাকে, ছোট ছোট অণু বা পরমাণুগুলো থাকে, সেই অণু বা পরমাণুগুলো যে শক্তির কারণে পরস্পরের সাথে আটকে থাকে, পরস্পরের সাথে আটকে থাকে যেই শক্তির কারণে, সেটাকে আমরা ইন্টার মলিকুলার এনার্জি বা আন্তঃআণবিক শক্তি বলি। এই আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি করতে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন? অ্যান্সারটা কি? এক কথায় বলবা যে বৃদ্ধি পায় হচ্ছে এই জন্য যে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি অনেক বেশি, যা ভাঙতে অধিক পরিমাণ তাপের প্রয়োজন হয়। এই কারণে কঠিন পদার্থকে তরলে ও বাষ্পে পরিণত করতে অধিক তাপের প্রয়োজন হয়। তার মানে এক কথায় হচ্ছে যে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তিটা অনেক বেশি। কেন বেশি? কারণ কঠিন পদার্থের যে কণাগুলো সেগুলো একজন আরেকজনের সাথে খুবই কাছাকাছি অ্যাটাচ থাকে। ওই অ্যাটাচমেন্টটা ভাঙতে আমার বেশি পরিমাণ বাইরে থেকে শক্তি দিতে হবে, অর্থাৎ এর গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি। শেষ। এরপর গ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে গ্লাসটি, এখানে আগে উদ্দীপকটা পড়ি তারপর গ নাম্বার, যে খুব বেশি গরম অনুভূত হওয়ায় নীলা একটি স্টিলের গ্লাসে বরফের টুকরা সহ ঠান্ডা পানি নিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো বরফের টুকরার আয়তন বেশ ছোট হয়ে যাচ্ছে। এই হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকটা দিয়ে আমাদের গ নাম্বার যে প্রশ্নটি করেছে প্রয়োগমূলক, সেটা হচ্ছে গ্লাসটিতে বরফের টুকরার ছোট হয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। যে গ্লাসটিতে বরফের টুকরাটা কেন ছোট হয়ে গেল? উত্তরটা হচ্ছে আমরা জানি বরফের তাপমাত্রা পানির তাপমাত্রার চেয়ে কম। বরফের তাপমাত্রা কম না পানির তাপমাত্রার চেয়ে? হ্যাঁ, কম। তো আবার দুটি পদার্থ একসাথে অবস্থান করলে কম তাপমাত্রার পদার্থ বেশি তাপমাত্রার পদার্থ থেকে তাপ গ্রহণ করে। আমরা যদি দুইটা পদার্থকে পাশাপাশি রাখি, একটার তাপমাত্রা বেশি একটার কম, তো এইভাবে যদি রাখি তাহলে বেশি তাপমাত্রার যে পদার্থ সেইটা থেকে তাপ চলে যাবে। কোথায় চলে যাবে? এই যে কম তাপমাত্রাওয়ালা পদার্থের মধ্যে তাপটা চলে যাবে। এই যে বেশি তাপমাত্রার পদার্থ থেকে তাপ গ্রহণ করবে কে? কম তাপমাত্রার পদার্থ। এবং বেশি তাপমাত্রার পদার্থটি কম তাপমাত্রার পদার্থে তাপ অপসারণ করবে। অর্থাৎ পদার্থ দুটির মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। কি ঘটবে? তাপের আদান প্রদান ঘটবে। যেহেতু এক্ষেত্রে বরফের তাপমাত্রা কম, তাই বরফ পানি থেকে তাপ গ্রহণ করে, এতে বরফের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হতে থাকে। তাই বরফের বাইরের অংশ ধীরে ধীরে পানিতে পরিণত হতে থাকে। এ কারণে বরফের আয়তন ধীরে ধীরে হ্রাস পাওয়ায় টুকরাটির আকারও ছোট হতে থাকে। ক্লিয়ার? এরপরে সর্বশেষ প্রশ্ন ঘ নাম্বার যে প্রশ্নটি, এই উদ্দীপকের সর্বশেষ প্রশ্ন ঘ নাম্বার, এবং এটি হচ্ছে আমাদের ক্লাসের আজকে শেষ প্রশ্ন। যে উদ্দীপকের পাত্রটিতে বিদ্যমান পদার্থটির মধ্যে নীলা কি ধরনের মিল ও অমিল খুঁজে পেতে পারে, তোমার উত্তরের মাধ্যমে তা যুক্তি দেখাও। তো প্রথমে দেখো, মিল দেখাই এক পাশে, অমিল দেখাই আর এক পাশে। মিলগুলা কি কি? পানি ও স্টিলের গ্লাস উভয়ই পদার্থ। 2 নম্বর মিল হচ্ছে এরা স্থান দখল করে, এদের ওজন এবং আয়তন আছে। 3 নম্বর মিল হচ্ছে এরা বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। এবার অমিলগুলাই বেশি। অমিলগুলো 1 নম্বর হচ্ছে পানি তরল কিন্তু স্টিল হচ্ছে কঠিন পদার্থ। 2 নম্বর হচ্ছে স্টিলের গ্লাসকে আঘাত করলে ঝনঝন শব্দ আসে, কিন্তু পানিতে এ ধরনের শব্দ হয় না। 3 নম্বর স্টিলের নির্দিষ্ট আকার আছে, আকৃতি আছে, আয়তনও আছে ও যথেষ্ট দৃঢ় বটে। দৃঢ় মানে কি? শক্ত বা টাইট। তারপরে অন্যদিকে বরফ গলা পানির নির্দিষ্ট আকার আকৃতি দৃঢ়তা কিচ্ছু নাই। তারপরে দেখো, স্টিলের গ্লাস তাপ সুপরিবাহী, অন্যদিকে পানি তাপ কুপরিবাহী। স্টিল উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, অপরদিকে পানি নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। সো এই হচ্ছে মিল এবং অমিল। সো এই পর্যন্তই হচ্ছে আজকের ক্লাসটি আমাদের শেষ হলো। আজকের ক্লাসে আমি তোমাদের প্রথমে বেসিক পার্ট দেখাইলাম, তারপরে এমসিকিউ দেখাইলাম, তারপরে সিকিউ। সো এই হচ্ছে আজকের অধ্যায়টি, এভাবেই শেষ হয়ে গেল।